অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ Yeah. জানাচ্ছি আর কি। Okay, এই ছুটিটা দেওয়ার জন্য? জি স্যার। Okay, okay. I understood that. Okay. So perhaps you had a very good vacation and even perhaps আমরা আগামী ঈদেও একটা ভালো ভ্যাকেশন পাবো। রাইট? আগামী ঈদের আগে আপনাদের কোর্সই মনে হয় শেষ হয়ে যাবে। রাইট? এটা সত্য। ওকে ফাইন। সো চলুন আমরা তাহলে একটু আমরা কোথায় ছিলাম এবং আমরা কারা, আমরা সবাইকে চিনতে পারছি কিনা, আমাদের সবাইকে মনে পড়ছে কিনা, আমরা সবকিছু ভাবার চেষ্টা করব। আমরা একটু একে একে দেখি। সবাই আস্তে আস্তে আপনারা যদি সম্ভব হয় ক্যামেরা টান অন করেন, আপনারা কারা আমরা দেখি আমরা চিনতে পারি কিনা। আচ্ছা, এখানে আমি হচ্ছে আফসানা মৌলির নামটা চেঞ্জ করে দেই। ওকে, ওই যে অনেকে বাদ্যযন্ত্রের মধ্যে আছে এখনো, ক্লাস যে শুরু হয়েছে তাদের কাছে ফিল হচ্ছে না, রাইট? এরকম নাকি? এখনো আসছে? ওকে ফাইন। ও আচ্ছা, আমি একটু মিস্টার বিপুল জি জি ঘরামি, তাই না? আমি ওনার নামটা একটু চেঞ্জ করে দেই। আমি অফিশিয়াল ল্যাপটপ ঢুকছি তো, তার সিরিয়াল পিন নাম্বার আছে। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে ফাইন। ওসমান গনি সাহেবের সেই বিখ্যাত সাউন্ড হচ্ছে, ওনার বাসায় একটা হ্যাভেলস ফ্যান আছে। এই হ্যাভেলস ফ্যানটা নরমালি হ্যাভেলস ফ্যানের প্রেসারে আপনারা দেখেছেন ইন্ডিয়ার একটা, যে একদম কুকুর পর্যন্ত মাটির সাথে একদম লেগে গেছে, পুরো অবস্থা খারাপ, উঠতে পারতেছে না কারণ ফ্যানের বাতাসে এত বেশি। ওরকম একটা ফ্যান আছে ওনার কাছে, এবং হ্যাভেলস ফ্যান আরো আছে। ঠিক আছে, এখান থেকে স্পেস খুব দ্রুত পাঠাইতে পারতেছে না তারা, স্পেসে চাঁদে রকেট, পরে তারা হ্যাভেলস ফ্যানের বাতাস দিছে, উঠে গেছে চাঁদে, বুঝছেন? সেই একটা লেভেল। আর যাক, সো ফাইন। আপনাদের আজকে বৃষ্টি হলো অনেক জায়গায় মনে হয়, তো আমরা পড়াশোনা সর্বশেষ যেখানে ছিলাম একটু মনে করার চেষ্টা করি। আমাকে একটু সর্বশেষ দিন কি হয়েছে দেখি আপনাদের মনে আছে কিনা, আপনারা একটু আমাকে ব্রিফ করেন। সর্বশেষ 73 টেবিলগুলো আমাদের কমপ্লিট হয়েছে, 73 পেজ রাইটিং করছে। অবশ্যই রাইটিং কোর্স, এতটুকু তো আমাদের সবারই মনে আছে যে রাইটিং কোর্স। 73 পেজ রাইটিং কোর্স ম্যাটেরিয়াল যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমাদের মনে হয় আমাদের 73 পেজ আমরা দেখেছিলাম, এবং আমরা কোনো পড়াশোনা আপনাদেরকে দেইনি। একটি কারণ আমার খুব আকাঙ্ক্ষা যে আপনারা ফিরে আসার পরে আপনাদেরকে ব্রেনটাকে একটু রিল্যাক্সেশন দেওয়া। অনেকদিন পড়াশোনা করেছেন, ব্রেনটা এখন একটা রিল্যাক্সেশন পেলো, এখন আবার যাতে আপনি নতুন উদ্যমে শুরু করতে পারেন। কারণ আমরা খুব সফট টাইপের জিনিসপত্র, সফট মানে হচ্ছে এখানে নরম না, সফট মানে হচ্ছে কুল টাইপের জিনিসপত্র আমরা শিখবো। আমাদের শেখার কিছু বাকি আছে। হ্যাঁ, কারণ প্রিপোজিশন সবার কাছে খুব কঠিন লাগে, আমি দেখি প্রিপোজিশন কিন্তু খুব এনজয়েবল একটা জিনিস। হ্যাঁ, আমরা এগুলোকে দেখবো। তবে তার আগে হচ্ছে যে আমাদের ইনফিনিটিভ খুবই গুরুত্বপূর্ণ। ইনফিনিটিভ নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করেছি, তাই না? তো ইনফিনিটিভ নিয়ে আপনাদের টোটাল আমরা সব তো দেখে ফেলেছি না ইনফিনিটিভ। তো আপনাদের ওই যে ক্লাস প্র্যাকটিস ট্যুর যে অংশটা আপনাদের করার কথা ছিল, আপনারা কি করেছিলেন? 74 পেজের ওই যে একটা অংশ, ইংরেজি বাক্যের অর্থ জানা জরুরি। যখন আমরা বলবো ইংরেজি বাক্যের অর্থ জানা জরুরি, তো আমরা এটা 5-6 ভাবে করতে পারি না? ওই টাইপগুলো আমাদের আছে, তো আমরা মিলিয়ে নিব কিন্তু। হ্যাঁ, আপনাদেরকে যে জিনিসগুলো আমি বললাম, আপনাদের এই পুরো এই কোর্স করার পর আপনি যখন আইএলটিএস করতে যাবেন সম্পূর্ণ শেষ হওয়ার পরে, আপনি দেখবেন আপনার কাছে আইএলটিএস রাইটিং এবং আইএলটিএস রিডিং, বিশেষ করে অনেক রিডিং এ তো অনেক পড়তে হয়, পড়ে মিনিং বুঝতে হয়, আপনি ওই জায়গাটাতে যে আপনি অ্যাডভান্টেজ পাবেন। তবে তারা বেশি বুঝতে পারে পার্থক্যটা যারা আমার এই কোর্সটা করার আগে তারা একবার আইএলটিএস জাতীয় কোনো কোর্সে যে তারা বুঝতে পেরেছে তাদের অবস্থা খারাপ, আরো একটু ফাউন্ডেশন থেকে শুরু করতে হবে, বা আইএলটিএস এর রিডিং প্যাসেজ একটা হলেও সলভ করতে গেছে, তারা যখন আমার কোর্সটা করে তারা বেনিফিটটাকে পাশাপাশি রাখতে পারে, যা আগে কি ছিল এখন আমি প্যাসেজ পড়লে বুঝতে পারি কিনা। কারণ কি, আপনার যখন ফাউন্ডেশনে স্ট্রং হয়ে যায় অটোমেটিক আপনার তো বুঝতে গেলেও সুবিধা হবে, কারণ আপনি জানেন যে এটা আপনার কাছে তখন আরো ভালো লাগবে। আরে হ্যাঁ, তো ধরে ফেলছি মিনিং কি, মজা লাগে। আর একবার যদি এই মজা শুরু হয়ে যায়, এরপর থেকে আপনাকে কেউ আটকাইতে পারবে না, আপনি শুধু ওটা নিয়েই কাজ করতে মন চাইবে। তো আমরা এই যে করেছি আমাদের ইনফিনিটিভে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম, কোনো কিছু? কারা কারা দেখতে পেরেছিলেন অ্যাটলিস্ট রিভিশন টিভিশন কিছু দিয়েছিলেন কিনা? হ্যাঁ, আপনার ক্লাসটা আমি দেখেছি। না না, এটা না, শুধু মানে ওই যে আমরা সম্পূর্ণ সবকিছু মিলে
ধরেন ইনফিনিটিভটাই রিভাইজ করছি। হ্যাঁ, খাতা infinitive আমরা কিন্তু বলতে বলেছিলাম শুধু খাতা দেখতে বলেছিলাম, তাই না? হ্যাঁ, দেখেন নাই, খুবই ভালো বিকাশ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন নাই আপনি, আর কেউ? আপনারা কারা দেখছেন এটা বললেই হবে, কারণ আমি তো জানি আপনারা অনেকে দেখেন নাই। ঠিক আছে, কারা দেখছেন সেটা বললেই। এই যে দেখছেন ফেরদৌসী লাকিমা, আর কে দেখে নাই এটা খুঁজে বের করতে গেলেও তো মুশকিল, চাপে না ফেললে কেউ স্বীকার করবে না। সো আমরা বলি যে কারা দেখছে, তাহলে তারা কিন্তু খুব এক্সাইটেড থাকবে হাত দেখানোর জন্য। ঠিক স্যার আছে, দেখেছি আমি। হ্যাঁ, আফসানা মৌলি দেখেছে, তারপর ফেরদৌসী লাকি ম্যাম দেখেছে, আর আমরা দেখি কারা কারা দেখেছে। সুমন খান দেখেছে। যারা ক্যামেরা অফ করে হাত এরকম করে উঠে আছেন, আমি কিন্তু দেখতে পারতেছি না, আল্লাহ দোহাই লাগে এরকম পরীক্ষা নেবেন না। ঠিক আছে, অনেকে বলবে যে, অনেকে আমাকে ইনবক্স করে, স্যার আমি তো হাত উঠাইছিলাম, ক্যামেরা অফ রেখে হাত উঠাইছিল। ঠিক আছে, তো কি আল্লাহকে সাক্ষী রাখছে সে? হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, তা আমি ধরে নিলাম যে আপনাদের মধ্যে 4-5 জন দেখেছেন। আপনাদের অবশ্যই, আপনারা অতীতে যাই করে থাকেন না কেন, আগামী শুক্রবারের দিনটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বললাম শুক্রবার দিনটা গুরুত্বপূর্ণ? বৃহস্পতিবারে তো আপনাদের আরেকটা ক্লাস হবে। বৃহস্পতিবারে আপনাদের আরেকটা ক্লাস হবে, তো আপনাদের বৃহস্পতিবার এই ক্লাসের আগে আপনাদেরকে চিন্তা করতে হবে, বৃহস্পতিবার ক্লাসটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনি শুক্রবারে একটা টাইম পাবেন। তা আপনার চিন্তা ভাবনাটা এটা রাখতে হবে যে আপনি শুক্রবারে যে ক্লাসটা করবেন, শুক্রবারে আপনি পুরো অতীতে যা হয়েছে তারপর রিভাইজ দিয়ে নিব। কেন? আপনার একটা গ্যাপ পড়েছে, স্বাভাবিকভাবেই ইউ হ্যাভ দ্য অপশন টু বি অ্যাফেক্টেড। তারপর চিন্তা ভাবনাটা থাকবে যে আমি শুক্রবারে সবকিছুকে আবার একটু ফিরিয়ে আনবো, কারণ আমি একটা ছুটি ভোগ করেছি, আমার কিছুটা গ্যাপ পড়তে পারে। সবকিছু মিলে একটু রিভাইজ করে আনলে তারপর আমরা আবার নতুন নতুন বিষয়গুলোতে ঢুকবো, তখন আপনার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, রিভাইজ দেওয়ার নিয়ম সবসময় কি? টেন্সের রিভাইজ দেওয়ার নিয়ম হচ্ছে আপনি টেন্সটাকে আগে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর নিজে নিজে ব্যাখ্যা করবেন, খাতায় লিখবেন, বুঝিয়ে দেবেন। মনে করেন আপনি কাউকে পাচ্ছেন না, তখন একজনকে পড়ান। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে টেন্স হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। নিজে লিখছেন খাতায়, লিখে লিখে নিজেকে বুঝাচ্ছেন এবং মুখে মুখে বলবেন আবার। এইভাবে হলে টেন্সের বিষয়টাকে দখল রাখবেন। আর আমি বলেছি ছোট ভাই বোন বা কাউকে যদি থাকে তাহলে তাহলে আপনি সেটাকে সেক্ষেত্রে তাকে বুঝিয়ে দিতে পারেন। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলোর স্ট্রাকচার, এক্সাম্পল, বাক্য বেশি বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ইনফিনিটিভে কি আমরা প্রবলেম পেয়েছি? প্রবলেম থাকলে একটু শেয়ার করেন, না হলে আমরা অন্য টপিকে চলে যাব। আপনারা ইনফিনিটিভ, ফর এক্সাম্পল, আমরা কয়েকটা লেকচারের নাম আপনাকে বলি। হ্যাঁ, রাস্তায় প্যাসিভ লোকাল বাস লিখে রাখেন উপরে, নিয়ে ঝামেলা করে প্যাসিভ, আর ইনফিনিটিভ, আর মানিকগঞ্জের মোডাল বাস দামে বেড়ে দামে আর টেন্স। প্যাসিভ, ইনফিনিটিভ, মোডাল, টেন্স, মাঝে মাঝে এই 4টা বিষয়ে যদি আপনার যে কোনো দিন প্রবলেম হয়, যে কোনো ক্লাসের সময়, আপনি ক্লাসের শুরুতে 10 মিনিটের মধ্যে বলে ফেলবেন। মানে ওই কোর্স আজকে আমরা পড়ছি না, আজ থেকে 10 ক্লাস পরে হঠাৎ করে আপনি একদিন বললেন, স্যার আমার ইনফিনিটিভে একটা প্রবলেম হচ্ছে। না, ইনফিনিটিভ তো আমরা পড়াইছিলাম, তখন কইছিলেন। এগুলো হবে না, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে কথা আপনারা না আনলেও আমি অনেকবার আনবো আর। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হবে যে তখন তার ডিটেইল এইভাবে যাওয়া হবে না। তখন আমরা সব পড়ে ফেলছি, তখন আমরা কি আর এখন 2 এর ঘরের নাম মতো বলি? আমরা বলি এই 27 আর 33 যোগ করলে কত হয়? 60, ইজিলি সবাই বলে ফেলি। এখন তার ওইভাবে যোগ ক্যালকুলেট ওইভাবে করি না, তাই না? তো এইভাবে আমাদের একটা সময় পরে খুব কুল হয়ে যায় আমরা, তাই না? বুঝতে পারছি কি? তো আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনারা এই টোটাল জিনিসটাকে রিভাইজ দিয়ে নেবেন, নিয়ে দিয়ে কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবেন। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে কাজ করব। স্যার স্যার ইয়া সিরাত নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপল জিরান। হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপল জিরান করাবো তো। আজকে আমাদের আল্লাহর মতো অনেকেই আছে, কিন্তু আমরা পার্টিসিপল জিরান করাবো হচ্ছে বৃহস্পতিবারে। হ্যাঁ, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করে ফেলবো যা আছে। এবং শেষ করে আপনাদের আবার হোমওয়ার্কও থাকবে অবশ্যই। আর আমাদের পার্টিসিপল জিরান ডান হওয়ার পরে থেকে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর এক্সাম আসতে যাচ্ছে। এক্সাম মানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এক্সাম হলো যে আমাদের নিজস্ব একটা নিজেদের মধ্যে চুক্তি যে আমরা
আপনারাও যে বুঝতে পেরেছেন আর আমিও যে বুঝাতে পেরেছি, এই দুই পক্ষই আমরা দুটো জানতে পারবো। যখন আমি দেখবো যে না, আমি হয়তোবা আপনাদের সঠিকভাবে বুঝাতে পারিনি, কিংবা আপনি হয়তোবা সঠিকভাবে বুঝতে পারেননি, যে কোনো একটা জিনিস হলেই সেটাকে নিয়ে আমাদের কাজ করার সুযোগ থাকবে, তাই না? তো আমাদের যখনই পার্টিসিপাল চিলড্রেন হয়ে যাবে বৃহস্পতিবারে, তো আমরা আগামী রোববারের জন্য আপনাদের জন্য একটা সারপ্রাইজ না, ঠিক আগে থেকে আমরা বলে দিব, একটা এক্সাম আছে সুন্দর, যেটা আমরা কোশ্চেন পেপার ফাঁস করে দিব আপনাদেরকে বৃহস্পতিবার রাতেই। আপনাদের এক্সামের জন্য টাইম মাত্র 70 ঘন্টা। তারপরে তো আপনারা 69 ঘন্টার সময় শুরু করেন না। আপনাদের অবশ্যই যেটা হবে যে মাত্র 70 ঘন্টা না, আসলে মূলত 48 ঘন্টা আপনাদের এক্সাম টাইম থাকবে। আমরা বৃহস্পতিবার রাতেই আপনাদেরকে কোশ্চেনটা দিয়ে দিব, গুগল ফর্মে আপনারা এক্সাম দেবেন। আপনারা আপনাদের খাতায় লিখবেন, বাংলাটাকে আগে উঠিয়ে নেবেন খাতায়, মানে বাংলা থেকে ইংলিশ একটা ট্রান্সলেশন থাকবে এত বড়, এতটুকু সরি, হ্যাঁ, এতটুকু একটা ট্রান্সলেশন থাকবে। এই ট্রান্সলেশনটা আপনাদেরকে বাংলা থেকে ইংলিশ করতে হবে। তো আপনারা আগে বাংলাটা খাতায় লিখে নেবেন, নিয়ে ইংলিশ করে ফেলবেন। খুব ভালো হয় যদি আপনার ট্রান্সলেশনটা করার সময় যদি এইরকম পেজটাতে নেন, ধরেন এইটা একটা খাতা, এই খাতার আপনি কি করবেন, বাংলাটা লিখবেন এই পেজে আর ইংলিশটা লিখবেন এই পেজে। সুবিধা হয় না তাহলে? এই পাশে বাংলা, এই পাশে ইংলিশ, আপনার জন্য সুবিধা হলো। ঠিক আছে, আপনি পাশাপাশি রেখে এক করতে পারবেন, মানে বাংলাটা বাম পাশে আর ইংলিশটা ডান পাশে। এটা এরকম করবেন। করার পরে আপনারা কি করবেন, গুগল ফর্মে এই উত্তরটাকে টাইপ করে দিবেন, অপশন আছে, আপনার নেম, ব্যাচ নাম্বার সবকিছু দিয়ে আপনি উত্তরটাকে লিখে দিবেন। হ্যাঁ, তখন হলো কি, আমি একটা এক্সেল শিট পেয়ে যাব যে আপনারা কারা কারা এক্সাম দিয়েছেন, তার ডকুমেন্টও আমরা প্রিজার্ভ করলাম। তো আপনাদের যেটা হবে যে আমরা শনিবার রাতে, এখন সবার উত্তরগুলোকে যদি আমরা আবার একে একে দেখতে যাই মুশকিল না? তা আমরা এটাকে নিয়ে যেভাবে টাইম সেভিং একটা জায়গায় যাবো, কারণ আমার প্রথম যে ব্যাচটাতে হয়েছিল ওই ব্যাচটাতে একটা ভুল হয়েছিল। আমি মনে করলাম যে এটা দিলাম, পরে হয়তো বুঝাতে যাবো, পরে দেখলাম যে লোকজন এত বেশি কিউরিয়াস, পুরো দিন না আমার ওই দিনটা পুরো চলে গেছে, আমি শেষই করতে পারি নাই যে ওই সমস্ত কিছু ট্রান্সলেশন করে দিয়ে। তো এর থেকে সহজ উপায় হলো, অতীতে যেভাবে আপনাদেরকে উত্তর দিয়ে দিয়েছি ওই একইভাবে আমি শনিবার রাতে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। আপনার শনিবার রাতে না, শনিবার দুপুরের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওই সময় থেকে শুরু করে রবিবার পর্যন্ত আপনার উত্তরটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আপনাদের যে কোশ্চেন তা নিয়ে আপনারা পুরো রেগে মেগে থাকবেন কোশ্চেন নিয়ে, আর আমরা সেগুলো 30 মিনিট ক্লাস শুরুতে রোববার আমরা সলভ করে দিব। বুঝতে পেরেছি কি? এক্সাম গুলোতে যারা পার্টিসিপেট করবেন না তারা কি এগিয়ে যাবেন না পিছিয়ে পড়বেন? পিছিয়ে পড়বেন। কেন? এক্সাম হলে কি আপনি জানতে পারেন যে আসলে আপনার অবস্থানটা কি, আপনার কতটুকু ইমপ্রুভ করতে হবে। কারণ এই এক্সামে ভালো করলে কোনো রেওয়ার্ডও নাই, খারাপ করলে কোনো পানিশমেন্টও নাই, যা হবে সব আপনার। এটাতে আপনি শুধু বেনিফিট আর লস, এখানে কোনো রেওয়ার্ড বা পানিশমেন্ট নাই, বেনিফিট আর লস। এক্সামে ভালো করলে তবুও বেনিফিট, এক্সামে ভালো না করলে তবুও বেনিফিট। কেন? আপনি জানতে পারলেন কোন জায়গায় গ্যাপ, ওটা নিয়ে কাজ করার সুযোগ আছে। বুঝতে পেরেছেন? এই আর কি। চলুন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকে কথা বলবো। আমাদের শরীফুল আছে আমাদের এখানে, হ্যাঁ, ছেলেটাকে জীবিত দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, कोई जगह फैन ক্লাস নাম্বার 16 and স্ক্রিনশট নাম্বার 1। আচ্ছা, ক্যামেরা মশারিটা দিও ঝাপসা দেখাচ্ছে কেন? বিশ্বাস করেন এটা মনে হয় আমার সমস্যা না, কে বুঝছেন? আচ্ছা, না আমও বলো যাও, এখন তোমরা কেউ আসবে না। ও আচ্ছা, আমরা সবাইকে একটু নিজেদেরকে মিউট রাখি, হ্যাঁ, তাহলে আমরা কেউ আসবো না, হ্যাঁ। আচ্ছা, তো চলো জেন্টলম্যান, আমরা প্রথমে আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম আপনাদেরকে প্রাথমিকভাবে, ladies and gentlemen, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথমে আমরা আগে বোঝার চেষ্টা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জিনিসটা এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। তো এই চুক্তি কার কার মধ্যে? রহিম আর করিমের মধ্যে, নাকি এই চুক্তি কি
এই এই চুক্তি কি আসলে মেসি এবং রোনালদোর মধ্যে না কার কার মধ্যে? এই চুক্তি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে, ঠিক আছে? এটা কি ধরনের চুক্তি? এটা হচ্ছে যে তুমি এমন হলে আমি এমন হব। ঠিক যেরকম বিভিন্ন কোম্পানিগুলোর সাথে বিকাশের চুক্তি থাকে, ভাই যদি অমুক ব্যক্তি আমার মাধ্যমে পেমেন্ট করে তাহলে 20% আপনি ক্যাশব্যাক দিবেন, ঠিক আছে? তো এটা একটা অফার, এটার জন্য আপনাকে আমি এই ফ্যাসিলিটি দিব। আচ্ছা ঠিক আছে। তো এগুলো বেশ কিছু চুক্তি টুক্তি থাকে। বা আপনি যদি ভাই নগদে পেমেন্ট করেন, যেমন আমি দেখলাম যে স্বপ্নে যদি নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করেন, আমি একবার দেখেছিলাম কবে যেন, ঠিক আছে, 110 জন্য নাকি অফার, ঠিক আছে? আপনি চাল কিনবেন 10 টাকা কেজি, আটা কিনবেন 10 টাকা, হ্যাঁ আটা কিনবেন 10 টাকা কেজি, তবে শুধুমাত্র প্রথম কেজির জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, এক নগদ অ্যাকাউন্ট দিয়ে একবারই পাবেন। তো কি 1 কেজি কিনে বিশাল এক জয়ী হয়ে লাভ আছে? হ্যাঁ যাক, আর এটা আবার 600 টাকার উপরে বাজার করা লাগে। তাই নাকি? ভুক্তভোগী নাকি ভুক্তভোগী? হ্যাঁ। আচ্ছা ওকে, যাক ভুলে বলে ফেলেছি, এটা এটা তো এরকম অভিজ্ঞতা সম্পন্ন সবাই জানতাম না। আচ্ছা চলে আসেন সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, তার মানে সাবজেক্ট এবং ভার্ব নিজেদের মধ্যে সম্পর্কটা কেমন হবে। তো আমরা ছোটবেলা থেকে অনেক কিছু শুনে এসেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা হয় ওটা হয়, অনেক কথা। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর হয়, অনেক কথা। বিলিভ মি, এগুলো কথা ঠিক আছে, কথা ভুল নাই, কিন্তু আমরা মনে রাখতে পারি না। আমাদের তো সমস্যা একটাই যে স্যার ছোটবেলাতে পড়াইছিল, আমরাও বুঝছিলাম, কিন্তু ধরে রাখতে পারি না, ইউজ করতে পারি না। দ্যাটস ইউর প্রবলেম। এর বড় কারণ হচ্ছে আপনার ব্রেন যেভাবে রিসিভ করে এই সিমিলারিটি হারিয়ে ফেলা হয়। আমরা টেন্সের ক্লাসে কেন আমরা টেন্স 3 প্রকার না পড়ে 4 প্রকার পড়েছি? যাতে করে আমরা সিমিলারিটিটা দেখতে পারি, পার্থক্য যাতে খুব বেশি না হয়, ঠিক আছে? মনে রাখবেন একটা জিনিস 3 প্রকার, তার প্রতিটার এই যে একটা, দুইটা, তিনটা, এই 3টা প্রকার আছে, তাদের প্রত্যেকের 6টা করে আছে। এইটা কঠিন নাকি 6টা জিনিস, মানে টোটাল 6টা জিনিস আছে, এই 6টার প্রত্যেকের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই প্রত্যেকের 3টা করে আছে। কোনটা অপেক্ষাকৃত আমাদের ব্রেন বেশি রিসিভ করে? যখন এই 6টা থেকে 6টা তো হয়ে গেছে, তার প্রত্যেকের 3টা করে, মানে প্রথম ক্লাসিফিকেশনের পরে পরের ক্লাসিফিকেশনটা হতে হয় ছোট, তাহলে ব্রেন রিসিভ করে। বুঝতে পারছেন? ব্রেন মনে রাখতে পারে, এটা হিউম্যান ব্রেনের কনসেপ্ট, এইভাবে ডেভেলপ। যেহেতু কিছুটা আমার হিউম্যান ব্রেনের উপর আলাদা পড়াশোনা আছে, ওই জায়গাটা থেকে ব্রেন রিসিভিং ক্যাপাসিটিটা বাড়ে। তা আমাদেরও এইভাবে চিন্তা করতে হবে। আমার যখনই আমি খাতায় লিখি বা বোর্ডে লিখি, আমি কিন্তু প্রচুর গোল্লা দিয়ে বুঝাই। কেন গোল্লা দেই? হিউম্যান ব্রেইন বলে যে আপনি গোল্লা দেবেন, আমি বেশি রিসিভ করব। যত বেশি চিত্র, হিউম্যান ব্রেইন রিসিভস ইলাস্ট্রেশন ওয়েল। ইলাস্ট্রেশন মানে হচ্ছে সচিত্র, যদি কোনো কিছু আপনি দেন তখন এটা ব্রেন বেশি রিসিভ করবে। সো আপনি যখন কাউকে বুঝাবেন আপনিও এভাবে বুঝাবেন, আর আপনি যখন নিজে বুঝতে যাবেন তখন আপনিও ড্র করবেন। আমি এটা অনেক আগে থেকে করতাম, স্কুল লাইফ থেকে, কিন্তু আমি তখন জানতাম না এটা একটা সিস্টেম। আমি এইভাবে আমার নিজের মনে রাখার সুবিধার্থে করতাম। পরবর্তীতে আমি লিঙ্গুইস্টিক্সে পড়তে যেয়ে দেখি দ্যাট ইজ আ সিস্টেম। সো চলেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও ওই একই স্টাইলেই যাব, যেরকম করে আমরা টেন্স শিখেছি। আমরা এত বেশি কাহিনীতে যাব না, খুব সিম্পলের ভিতর গর্জিয়াস ভাবে আমরা অনেকগুলো জিনিস কভার করব। চলুন প্রথমে আমরা একটু, আমি যেভাবে লিখছি আপনারা এভাবে একটু লিখবেন। সাবজেক্ট একটা হলে ইজ, সাবজেক্ট একের অধিক হলে আর, ব্যতিক্রম কি আই এবং ইউ। কিচ্ছু প্রশ্ন করবেন না, আমরা একটু পরে বলবো। আই এর সাথে এম, ইউ এর সাথে আর। আচ্ছা, সাবজেক্ট একটা হলে হ্যাজ, সাবজেক্ট একের অধিক হলে হ্যাভ, ব্যতিক্রম কি আই এবং ইউ।
আই এবং ইউ এর ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে। আচ্ছা, সাবজেক্ট যখন একটা হবে তখন হবে, আচ্ছা এই জায়গাটাতে সাবজেক্ট যখন একটা হবে তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। সাবজেক্ট যখন একের অধিক হবে তখন ভার্বের সাথে এস বা ইএস হবে না, কেটে দিলাম। আবার গোল্লা দিলাম। ব্যতিক্রম কি? আই এবং ইউ। আই এবং ইউ এর ক্ষেত্রে কি হয়? এস বা ইএস হবে না। ওকে ফাইন। সাবজেক্ট যখন একটা তখন হবে ওয়াজ। সাবজেক্ট যখন একের অধিক, বারবার আমরা একই কথাই বলছি, কিন্তু একটা না একের অধিক। বারবার আমাদের কথা কিন্তু একটাই, যে একটা না একের অধিক। একটা হলে কি হবে, একের অধিক হলে কি হবে? একটা হলে ওয়াজ, একের অধিক হলে ওয়্যার। ব্যতিক্রম কি? শুধু ইউ, ইউ এর সাথে ওয়্যার। এখানেই ব্যতিক্রম, সবার সাথে আই আর ইউ, আর এটার ক্ষেত্রে শুধু ইউ। এখানে পাস্টের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, কারণ আই এর সাথে একজন হলে ওয়াজি হয়। তো আমরা এইভাবে লিখে ফেলেছি প্রথম। স্ক্রিনশট নেওয়ার টাইম এখনো হয় নাই, কারণ আমরা আরো কিছুটা বক বক করব। এরকম করে ড্র করবেন, কিন্তু আপনারা প্রচুর গোল্লা দিবেন। ছোটবেলা থেকে আমার কাছে মনে হতো টিচারে যেহেতু আমাদেরকে প্রচুর গোল্লা দিত, দেখেন আমাদের যখন ভুল ত্রুটিটা আইডেন্টিফাই করতো ওই জায়গাটাতে গোল্লা দিত, যেটা টান দিত নিচে আন্ডারলাইন করে দিত, ওটা আমরা যতটা না আমাদের চোখে পড়তো তার থেকে গোল্লা দিলে ওই জায়গাটাতে চোখ আগে যেত। ঠিক আছে, তো টিচাররা ওইভাবে দিত। তো আমি একবার টিচারকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার এই গোল্লা কেন আমরা দেই, কেন আমরা বক্স করে দেই না? ভুলটা টিচাররা কেন বক্স করে দেয় না, চার কোনা করে দেয় না কেন, গোল্লা করে দেয় না কেন? তো এসে আমার কানটা ধরে বলল, এগুলো আজাইরাই চিন্তা শুধু তোমার মাথায় আসে। হ্যাঁ থামো, তোমার বাসায় বলে দিই তুমি পরীক্ষাতে কি করছো, কি দুই চারটা ভুল করছি তার জন্য একটা থ্রেট, কারণ টিচারের কাছে উত্তর ছিল না। এগুলো তো আজাইরা প্রশ্ন, এগুলো আজাইরা জিনিসপত্র বেশি মাথায় আসতো আর কি, কাজের থেকে অকাজের প্রশ্নগুলোই তো বেশি আসে, তাই না? নেন গোল্লা দেন, গোল্লা দেন। ছোটবেলা থেকে আমরা গোল্লা খেয়েছি, নাটোরের কাঁচা গোল্লা। হুম, আচ্ছা ওকে ওকে ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি লিখে ফেলেছি আই গেস, আপনারা সবাই হয়তো লিখে ফেলেছেন। তো চলুন তাহলে আমরা একটু এটা নিয়ে ওয়ার্ক করা শুরু করি। আপনার তো কথা আমার ক্লিয়ারলি বুঝতে পারছেন, কারো কি শুনতে কোনো কিছু সমস্যা হচ্ছে? এখন আমি যে কথাবার্তাগুলো বলছি একদম ক্লিয়ার, ক্রিস্টাল, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড, রাইট? তাহলে তো আমি এইভাবে এই ভয়েসে কথা বলতেই পারি, কেন আমি এত চিৎকার চেঁচামেচি করি? আচ্ছা নেন, এনার্জি বেশি লস হয়। বেশি লস হয়। আসলে ব্যাপারটা হলো কি, আমি আজকে এই তথ্যটা আবিষ্কার করেছি কিছুক্ষণ আগে ক্লাস নিতে ধরে, যে আমার কাছে মনে হতো আমি দেখি কিভাবে আমার গলা ভাঙে কেন, আমি তো খুব বেশি জোরে কথা বলি না। পরে দেখলাম এই হেডফোনটা আমার নতুন, এই হেডফোনটা কানে দিলে আমি যে আসলে কত জোরে কথা বলছি এটা বোঝা যায় না। আমার কাছে মনে হয় আমি আলতো করে কথা বলছি, তো নিজে শুনতে চাওয়ার আকাঙ্ক্ষায় আমি জোরে জোরে কথা বলি। তো হয়তো বা শিক্ষার্থীরা অনেকে ভলিউম কমায় রাখে, এত চিৎকার করে কেন, হ্যাঁ হতে পারে। কিন্তু আসলে এটা নেওয়ার একটাই কারণ যে আমাকে প্রচুর চিৎকার করতে হতো, মানে ওই যে বুঝানোর জন্য, কারণ ওটার ইয়াটা তো অনেক দূরে ছিল, এখানে থাকতো। তো বুঝেন কতটা ডিস্টেন্স, আর কাছাকাছি হলে তখন কিছুটা শোনা যায়। নেন, তো চলুন আমরা একটু দেখি। আমাদের কথা একটাই, সাবজেক্ট কি একটা না একের অধিক, যেটাকে আমরা ভাষা মানে নিয়ম অনুযায়ী বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি একটা, প্লুরাল মানে কি একের অধিক। তো আমাদের কথা হচ্ছে একটা নাকি একের অধিক। আমাদের প্রথম আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, যখন আপনি বলছেন হি, ব্যক্তি কয়টা মোট? একটা। যখন আপনি বলছেন দে, ব্যক্তি কয়টা মোট? একাধিক। একের অধিক। আমাদের শুধু জানা দরকার একটা না একের অধিক, এটা কয়টা হোক আমাদের জানার দরকার না, আমাদের দরকার একটা না একের অধিক। এটাই আমাদের সাবজেক্টকে দিয়ে আমরা এটাই জাস্ট চিন্তা করব। সাবজেক্ট এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এ
মানে এইটা এ পার্সন ও পার্সন, এত দরকার নাই তো, কোনো প্রয়োজনই নাই। এই বেশি রুল, যত রুল তত ভুল, ঠিক আছে? তো একজন জিজ্ঞাসা করলো, স্যার তাহলে কি আমরা রুল শিখবো না? হ্যাঁ জানবো তো, রুল জানবো, রুল নিয়ে যত বেশি কনসার্ন তত বেশি ভুল। মানে কথাটা হচ্ছে, যখন এমডি স্যার সাইফুর রহমান খান স্যার বলে যে যত রুল তত ভুল, এটার অর্থ হচ্ছে যে রুল যত বেশি নিয়ে আপনি কনসার্ন হবেন তত আপনার বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কেন আপনি এতগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ দেখেন, সাবজেক্ট যখন একটা হবে তখন ইজ হবে, তাহলে হির সাথে কি ইজ হবে না আর হবে? ইস হবে। হবে। কেন? সাবজেক্ট একজন। আমরা যদি শি বলি ওই একই জিনিস, আমরা যদি দে বলি দের সাথে ইজ হবে না আর হবে? আর হবে। আর হবে। কেন? কারণ সাবজেক্ট একের অধিক, কোয়ান্টিটিটা একের অধিক। কিন্তু আমি যদি ব্যতিক্রম আই আর ইউ, আমি যদি আই এর সাথে বলি, আই এর সাথে কি আমরা ইজ বলবো না আর বলবো? এম বলবো। আই এর সাথে এম বলবো। আর ইউ এর সাথে আমরা কি বলবো? ইজ না এম? আর। আমরা আর বলবো। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন আমি যদি বলি তাহলে ওয়ান অফ দা, দেখা যায় ওয়ান অফ দা স্টুডেন্টস, ওয়ান অফ দা স্টুডেন্টস, এটা তাহলে ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে। এটা ইজ হবে না আর হবে? ইজ হবে। হ্যাঁ, এই যে অনেকে সুন্দর ভাবে দেখেন, অনেকে ইজ বলতেছেন কিন্তু শেষের দিকে যে কয়েকবার চাপ দেওয়ার পর পরে এক একজন বলছেন আর, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আর বলেছেন, কারণ আপনাদেরটা ভুল হয়েছে। শোনেন, এখন ব্যাপারটা হলো যে নরমালি হচ্ছে আমরা যখন বড় একটা সাবজেক্ট দেখবো, আমরা কি নিয়ম শিখেছিলাম? প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট। কোনটা মূল সাবজেক্ট বলেন তো? আমার সাথে বলেন। প্রিপজিশনের আগেরটা। প্রথমটা বলতে যে আমি আপনাদেরকে মিউট করে দিই, আপনারা তিনবার আমার সাথে বলেন। প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট, প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট, প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট। তার মানে বড় সাবজেক্টে প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট। এখানে যদি ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ, ধরেন আমি একটা ইউনিভার্সিটির নাম বললাম, ধরেন ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ঢাকা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, এখানে দুইটা অফ আছে, ঠিক আছে? কিন্তু এখানে মূল সাবজেক্ট কোনটা হবে? দা স্টুডেন্টস হবে না, এই ওয়ানটা হবে। কার জানি একটা ইয়া করা আছে, মিথুন চন্দ্র, আপনি আর নিজেকে একটু মিউট মানে আনমিউট করবেন না আর কি। হ্যাঁ, সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা বলছি, তখন এখানে মূল সাবজেক্টটা হয় হচ্ছে ওয়ান। কেন? দুইটা প্রিপজিশন আছে। কোনটা মূল সাবজেক্ট? প্রথম যেটা বাক্য, এই যে ফুল স্টপের পরে যে বাক্য শুরু হয়েছে, এই ফুল স্টপের পরে যে বাক্য শুরু হয়েছে, এই ফুল স্টপের পরে প্রথম যেটা প্রিপজিশন আছে তার আগেরটা সাবজেক্ট। প্রথম প্রিপজিশন এই অফ, তো এটার আগে আছে হচ্ছে ওয়ান, এটা সাবজেক্ট। বুঝতে পারছি কি? তার প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট। এটা প্রায় আইএলটিএস রিডিং এও প্রচুর কাজে দেবে। হ্যাঁ, আইএলটিএস এর রিডিং এ যে অনেক সময় আপনি কনফিউজড হয়ে যাবেন, 3 লাইন 2 লাইন মানে 1.5 লাইন পার হয়ে যাবেন, সাবজেক্ট খুঁজে পাবেন না, কনফিউজড হয়ে যাবেন সাবজেক্ট আসলে কোনটা, সবগুলোকেই সাবজেক্ট মনে হবে। তখন আপনি মাথায় রাখবেন প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট। হ্যাঁ, তো তাহলে আমাদের এখানে যদি বা এসিএস দেখে আমাদের কাছে মনে হচ্ছে প্লুরাল, বাট ব্যাপারটা প্লুরাল না। ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে কি? অনেকগুলো ছাত্রের মধ্যে একজন। একজন তো আসলে একজনই, একের অধিক তার হতে পারে না। তাহলে এইটার সাথে ইজ হবে না আর হবে? এটার সাথে ইজ হবে। আচ্ছা, আর যদি আমি যদি বলি টু অফ দ্য স্টুডেন্টস, তখন কি হতো? এটার সাথে আর হতো। কেন? কারণ টু তো একের অধিক। জাস্ট একদম আমি বলেছি না, ইংলিশ একদম ক্যালকুলেটিভ একটা ব্যাপার, ম্যাথমেটিক্যাল, রাইট? তো খুব সিম্পল, আপনি ইজ অথবা আর বুঝলেন। তারপরে একই ভাবে যদি আপনার হি হয়, হির সাথে কি তাহলে যখন সাবজেক্ট একজন হচ্ছে তখন তার সাথে হ্যাজ হচ্ছে। একটা রুল হচ্ছে সাবজেক্ট একজন হলে ইজ, একের অধিক হলে আর। একটা রুল হচ্ছে সাবজেক্ট একজন হলে হ্যাজ, একের অধিক হলে হ্যাভ। তার মানে হি হলে তখন হ্যাভ হবে না হ্যাজ হবে? এটার ক্ষেত্রে হ্যাজ হবে। কেন? কারণ সাবজেক্ট একটা হলে হ্যাজ হবে, সাবজেক্ট একটা হলে হ্যাজ হবে। আর একের যখন অধিক হবে তখন এটা হ্যাভ হবে। যেমন দে, দের সাথে কি হচ্ছে? দে হ্যাভ। কেন দে হ্যাভ হলো? কারণ দে একের অধিক। তাহলে আমি যদি বলি দ্য পিপল অফ দ্য কান্ট্রি, তখন দ্য পিপল বললাম, দ্য পিপল অফ দ্য কান্ট্রি যখন আমি বলছি, তখন এই অবের আগে আছে হচ্ছে দ্য পিপল। তার মানে দ্য পিপলটা হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে দ্য পিপল যদি সাবজেক্ট হয় তাহলে দ্য পিপল, পিপল মানে তো একের অধিক, জনগণ, তাই না? তো একের অধিক যখন সাবজেক্ট হবে, পিপল যখন একের অধিক হবে, তখন সেক্ষেত্রে আপনাদের কাজটা কি হবে? যে আপনাদের কাজটা হবে হচ্ছে যে দ্য পিপল এর পরে হ্যাভ হবে। কিন্তু ব্যতিক্রম কি? আই আর ইউ। ব্যতিক্রম কি?
আই এবং ইউ। তাহলে আই আর ইউ এর ক্ষেত্রে কি হয় মাই ডিয়ার্স? আই আর ইউ এর ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে। এটা হচ্ছে ব্যতিক্রম, কারণ আই তো নর্মালি একজন, ইউও একজনও হতে পারে, একের অধিক হতে পারে। তো যাই হোক না কেন আপনাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা একের মানে আই আর ইউ হলেই হ্যাভ হবে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, সাবজেক্ট একটা হলে ইজ হয়, একের অধিক হলে আর হয়। ব্যতিক্রম আই আর ইউ, আই এর সাথে এম, ইউ এর সাথে আর। সাবজেক্ট একটা হলে হ্যাজ হয়, একের অধিক হলে হ্যাভ হয়। ব্যতিক্রম কি? আই আর ইউ। আই আর ইউ এর ক্ষেত্রে কি হয়? হ্যাভ হয়। আচ্ছা, একইভাবে সাবজেক্ট একটা হলে এস বা ইয়েস হয়। যেমন আমি যদি বলি হি প্লে হয় না প্লেস হয়? হি প্লেস হয়। কেন? সাবজেক্ট একটা। কিন্তু আমরা যদি বলি দের ক্ষেত্রে কি হয়? দে প্লে হয়। কেন দে প্লে হয়? একটাই কারণ, দে তো একের অধিক, তাই না? তার মানে সাবজেক্ট একটা হলে এসিএস হয়, সাবজেক্ট একের অধিক হলে এসিএস হয় না। ভেরি মাচ সিম্পল, দে প্লে। তাহলে আমি যদি বলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ হবে না হ্যাজ হবে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস যেহেতু আছে অবশ্যই হ্যাজ হবে। কেন? কারণ একজন। ওয়ান অফ দ্য স্টুডেন্টস তাহলে একজন, হ্যাজ হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস না জয়েন্স দ্য ক্লাস? ওয়ান অফ দ্য স্টুডেন্টস জয়েন্স দ্য ক্লাস। কেন জয়েন্স কেন হলো? কারণ ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে হচ্ছে এই যে প্রিপোজিশনে আগেরটা সাবজেক্ট একজন আছে, একজন হলে তো এসিএস হবে, আর একের অধিক হলে এসিএস হবে না। যেমন আমি যদি বলি দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দ্য পিপল একের অধিক, তাহলে একের অধিক হলে সেক্ষেত্রে কি হবে? একের অধিক যখন হবে, একের অধিক হলে তখন আমরা বুঝে ফেলবো যে আসলে দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমি যখনই বলছি দ্য পিপল অফ দ্য কান্ট্রি একের অধিক, তখন দ্য পিপল অফ দ্য কান্ট্রি পার্টিসিপেট হবে না পার্টিসিপেটস হবে? দ্য পিপল অফ দ্য কান্ট্রি। অনেকে পার্টিসিপেটস হয়তো বা অনেকে চিন্তা ভাবনা করলেন, পার্টিসিপেট কোনো এস বা ইএস হবে না। কেন? দ্য পিপল। আপনি যখন বলছেন পিপল তো একের অধিক, পিপলের পরে তখন এস বা ইএস হবে না। তো আমরা এইটুকু কনসেপ্ট আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমাদের কোনো প্রবলেম হয়েছে এই তিনটা বুঝতে? খুব কঠিন কিছু এখন পর্যন্ত? জি, ওসমান গনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, বলছি এস বাই এস যেটা দিয়েছেন সেখানে তো আইএস ও যোগ হয় থার্ড পারসন হলে। আইইএস যোগ হয়, তাই না? যেমন দ্য বার্ড ফ্লাইজ। এখন আপনি যখন এস বাই ইএস বলছেন, আইইএস এটা দিয়ে কি ইএস কভার করছে না? আইইএস এর মধ্যে ইএস আছে কিনা? হ্যাঁ আছে। তা আমি তো ওইভাবেই বলেছি, এটার সামনে এখন আই থাকুক, পি থাকুক, যাই থাকুক না কেন, লাস্টে ইএস থাকবে, তাই না? যেটাই চেঞ্জ হোক না কেন। এই জন্য আমরা এস বাই ইএস বলেছি, যাতে করে এই কনফিউশনটা আমাদের ভিতর না আসে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমাদের নরমালি মানে লাস্টে এস বা ইএস হবে আর কি সবার শেষে, মানে এক্সট্রা একটা জিনিস হচ্ছে। হ্যাঁ, যেমন অ্যাপ্লাই থেকে আমাদের অ্যাপ্লাইস হয়, তখন ওয়াই উঠে গেলে ওয়াই জাতীয় কোনো কিছু থাকলেই উঠে গিয়ে এটা আইইএস হয়। হ্যাঁ, এটা হতেই পারে, এটা কোনো প্রবলেম না, কিন্তু লাস্টে এস বা ইএস থাকছে, এটা হলো মূল কথা। লাস্টে এস বা ইএস থাকছে। আচ্ছা, এই পর্যন্ত গেছি। আর এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অন্য সবগুলোতে ব্যতিক্রম ছিল আই আর ইউ, আর এটা নিজেই ব্যতিক্রম, এখানে শুধু ইউ। সাবজেক্ট একটা হলে কি হয়? ওয়াজ হয়। সাবজেক্ট একের অধিক হলে ওয়্যার। ব্যতিক্রম কি? আই আর ইউ না, ব্যতিক্রম শুধু ইউ। ইউ এর ক্ষেত্রে ওয়্যার, কারণ আই এর সাথে কি হয়? আই ওয়াজ। হির সাথে কি হবে? হি ওয়াজ। দের সাথে কি হবে? দে ওয়াজ, নাকি? দের সাথে দে ওয়্যার। আপনারা অনেক সময় একসাথেই বলে ফেলছেন, যেহেতু সবাই মিউটে ছিলেন এই জন্য সুবিধা হলো যে কি যে বলছেন আল্লাহ ছাড়া কেউ সাক্ষী নেই। আর যাই হোক, এখন আমি যদি নর্মালি বলি দ্য পিপল, আমরা কিন্তু একদম বেসিক লেভেলের জিনিসপত্রগুলো বলছি। আপনারা যে চিন্তা করেন হয়ে গেছে, না, এখনো হবে না। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবো। আস্তে আস্তে আরো বড় বড় বিষয় নিয়ে আমরা কাজ করবো, যেগুলো আমাদের দিন শেষে কাজে লাগবে। একটা বয়স পরে আর কেউ হি সি রহিম করিম যদু মধু কদু এগুলো দিয়ে দেয় না, আর এখন আরো অনেক কঠিন কঠিন জিনিস দেবে, সেগুলোকে আমরা বলছি। হ্যাঁ, তো সাবজেক্ট একটা হলে ওয়াজ হবে, একের অধিক হলে ওয়্যার হবে। তাহলে এইটুকু কি আমাদের কাছে যা বলেছি আমরা, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে। ওয়াজ হবে। কেন ওয়াজ হবে?
একজন একজন। তাহলে আমি যদি বলি দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়ার হবে নাকি ওয়াজ আর হবে। হবে? ওয়াজ এই যে ওয়ারে অনেকে গেছে, কেমনটা লাগে? গুলি করব, হ্যাঁ? স্বজন প্রীতি, প্রাইম মিনিস্টারকে ভয় পাই, এগুলো নিয়ম। প্রাইম মিনিস্টার যাই হোক না কেন, ঠিক আছে, এখানে তো নিয়ম এটা, ভয়ে ওয়ার বলে ফেলছে। জানি প্রাইম মিনিস্টার সাথে অনেকে থাকে, যেগুলো থাকে ওগুলোকে আমরা ধরছি না আর কি, হ্যাঁ, আমরা শুধু প্রাইম মিনিস্টারকেই ধরছি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নর্মালি যেটা হবে যে আপনারা মনে রাখবেন যে সাবজেক্টে মোটে কয়জন? প্রাইম মিনিস্টার একটা দেশে কয়জন হয়? একজন একজন হয়। আচ্ছা, আচ্ছা, প্রাইম মিনিস্টার একজনই হয় অবশ্যই। সো তাহলে এটা যদি একজন হয় তাহলে সেটার সাথে অবশ্যই আমরা ওয়ার দিব না, কারণ তাহলে অনেকগুলো প্রাইম মিনিস্টার হবে, মুশকিল। হ্যাঁ, তো আমরা অবশ্যই মিনা কার্টুনের মুরগি গনার যে কার্টুনটা, এটা আমরা অবশ্যই দেখবো, যাদের হিসাবে একটু ভুল হচ্ছে তারা অবশ্যই কার্টুনটাকে দেখবেন, তাহলে হিসাব গণনার ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কারণ এই হিসাব শিখে মিনা কার্টুনে মিনা সে চোরকে ধরে ফেলেছিল, যে একটা মুরগি যে নাই সেটা মিনা কার্টুনের মিনা বুঝতে পেরেছিল। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমাদের এইটুকু কিন্তু আমাদের কাছে কভার হয়ে গেছে, তাই না? এটা একটা স্ক্রিনশট শরীফুল, এক স্ক্রিনশট হয়ে যায়। সবকিছু ক্লিয়ার, বুঝতে পারছেন? আর যারা নিতে চায় তারাও নিতে পারে। ডান স্যার। ডান। আচ্ছা, ফাইন। তার মানে জি, কে স্যার আপনি কি করলেন এটা? কেন আকমাম, কেন রে? আমি স্ক্রিনশট? হ্যাঁ স্যার নিতে নিতে আপনি মিশিয়ে দিলেন। ভাই, আপনার এই নাসার নেটটা আপনি কই পাইছেন? আমি নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দেবে আকমাম। মানে এমন ভাবে ডাকটা দেয়, এটা হার্টের সমস্যা নেই আমার হইলে আমি আর সেদিন আর ক্লাস নিব না। আমি যদি কারো কখনো হয় এই স্ট্রোক, এটা নির্ঘাত স্ট্রোক। হ্যাঁ, মানে বুঝলাম না, হতাশা লেভেলের ব্যাপার স্যাপার। শোনেন, তার মানে আমরা অন্যের দুঃখে ব্যথিত হন আকমাম। আজ আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনি টেনশন করছেন, সুব্রত এখনো আসা যাওয়ার মধ্যে আছে, ওইগুলো কিছু বুঝতেইছে না, অন্যের কষ্টে কষ্টিত হন, ঠিক আছে? আচ্ছা, নেন। প্রথম বিষয় হচ্ছে, কিছু বলি নেই, কি যে দুঃখ। দেখেন, স্ক্রিনশট নাম্বার 2 বলি। সাবজেক্ট যদি একটা হয় আর সাবজেক্ট যদি একের অধিক হয়, আমাদের ইউনিয়নের অঙ্ক করার মতো, আপনারা যারা কলেজে পড়েছেন এ ইউনিয়ন বি, হ্যাঁ, সুন্দরভাবে আমাদের, মানে আমি বলেছি না, ইংলিশ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার। আমরা যারা কলেজ লাইফে পড়েছি এ ইউনিয়ন বি, মানে এ তে যা যা আছে, ধরেন এর মান হচ্ছে 1 2 3 আর বির মান হচ্ছে 2 4 5। আপনি দেখেন তো এই 1 2 3 আর 2 4 5 এই সব কয়টাকে নিয়ে যদি আপনি সাজাইতে চান তাহলে আসলে কি হবে? এখানে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তার মানে এই দুটোকে যদি অ্যাডজাস্ট করেন, 2 দুইবার আছে, আপনি কি এখানে দুইবার লিখবেন? না, দুইবার লেখা লাগবে না। তো এটাই হচ্ছে ম্যাথ একটা সেটের অঙ্ক, আমাদের কলেজ লাইফে ছিল। তো তার মানে সবগুলোকে আপনি একত্রিত করে লেখেন এ ইউনিয়ন বি। ঠিক তেমনি আমরা এতক্ষণ যা যা করলাম, যেহেতু সবারই একই ব্যাপার, তো আমরা সবগুলোকে একটু একত্রিত করি, হ্যাঁ, ওই ম্যাথমেটিক্যাল, রাইট? তো মানে অনেকে চিন্তা করে, আল্লাহ কি ম্যাথ চলে আসতেছে। হ্যাঁ, না, এগুলো ভয়ের কোনো কিছু নেই, খুব সিম্পল। চেহারা দেখলে ভয়ের ঝামেলা হতে পারে, কিন্তু এরকম কিছুই না। তো সাবজেক্ট যদি একটা হয় তাহলে আমরা যথারীতি বুঝলাম ইজ হয়, আর কি হতে পারে? একটা হলে হ্যাজ হয়, আর কি হয়? এস বা ওয়াজ ইয়েস হয়। হয়, তারপর ওয়াজ হয়। ঠিক, ব্যতিক্রম কি কি? আই আর ইউ, আর এটার ক্ষেত্রে শুধুমাত্র ইউ। আচ্ছা, সাবজেক্ট যখন একের অধিক হয় তখন কি হয়? আর হয়। আর কি কি হয়? হ্যাভ হয়। আর কি কি হয়? এস বা ইয়েস হয় না। আর ওয়াজ এর ক্ষেত্রে কি হয়? ওয়ার হয়। ব্যতিক্রম কি? সবার ক্ষেত্রে আই আর ইউ, ওয়ার এর ক্ষেত্রে শুধু ইউ। আমাদের বুঝতে কি খুব বেশি কষ্ট হবে?
তার মানে আমি যদি বলি হির সাথে ইজ হবে না আর হবে, Is হবে। ওয়াজ হবে না ওয়ার হবে, Was ওয়াস হবে। Was। তারপর প্লে হবে না প্লেস হবে, প্লেস Yes। তারপর হি হ্যাভ হবে না হ্যাভ হবে। Has হবে। হ্যাজ হবে Has কোনোটাই হবে না আচ্ছা, একজন বলছে কোনোটাই হবে না, দেখছেন কেমনটা লাগে, মানে রং জায়গায়। হ্যাভ অথবা মানে হ্যাভ হবে বলছেন না আমি বলছি হ্যাভ অথবা হ্যাভ হবে, কোনটা হবে? এটা ভাই ও এটা তো কোনোটাই কোনোটাই হবে না, তাই তো ঠিকই তো আছে। ছেলেটাকে আমি প্রথম ভেবেছিলাম বোকা, যেহেতু প্রচুর পরিমাণে হরলিক্স খাইছে মনে হচ্ছে। আরে যাক, ঠিক আছে, যাই হোক সবকিছু মিলে, অথবা ও মনে হয় মনে মনে বললো আপনি হরলিক্স টরলিক্স কিছু খান নাই, আপনি বুঝলেন না কেন, হইতে পারে না। আরে যাক, তো স্বাভাবিকভাবে আমরা দেখেন নর্মালি পার্থক্যটা বুঝতে পারছি, একদম ক্লিয়ার। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে, কোনো No. সমস্যা? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একদম সবকিছুকে একত্রিত করে দেখলাম, খুবই ভালো কথা। এখন এই সমস্ত যে কথাগুলোকে বললাম, এগুলো কাদের জন্য মূলত দেখা যায়? এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এগুলো কাউন্টেবলের ক্ষেত্রে যা গণনা করা যায়। আই, উই, হি, সি, দে, এগুলো গণনা করা যায় না। কিছু জিনিস আছে যা গণনা করা যায় না, আনকাউন্টেবল। পৃথিবীর যত আনকাউন্টেবল সবকিছুকে কয়টা হিসেবে ধরা হয়? একটা। সমস্তটা মিলে একটা ধরা হয়। যেমন আপনি যদি বলেন ওয়াটার, গুনতে পারছেন? হানি গুনতে পারছেন? No। সুগার তারপর সুগার গুনতে পারছেন? No। অয়েল গুনতে পারছেন? তো একজন বলছিলাম যে হানি গুনতে পারছেন, একজন বলছে হ্যাঁ। কিভাবে? স্যার আমার বোনের নাম হানি। কেমনটা লাগে? হাই, মানে এটা অদ্ভুত বিষয়। এরকম ভাবে আমরা চিন্তা করবো না, এত পার্সোনালি নেবো না, এটা নর্মালি যেটা এটাই। হ্যাঁ, সো ওয়াটার, হানি, সুগার, অয়েল এগুলো তো খুব কমন। কিন্তু আপনি যদি বলেন ডেভেলপমেন্ট, ladies and gentlemen, এই ডেভেলপমেন্ট কি আপনি গুনতে পারছেন যেটা কয়টা আসলে কি No। পাচ্ছেন? তার মানে এটাও আনকাউন্টেবল। আপনি যাকেই পিছে গুনতে পারছেন না, আনকাউন্টেবল। আপনি কোনোভাবে ডেভেলপমেন্ট কি গুনতে পারছেন? বলতে পারছেন না। আপনি যদি বলেন ডিডাকশন, অনেক সময় স্যালারি ডিডাকশন হয়। যেমন গত বছর কোভিড-19 এর সময় ব্যাংকগুলো 15% স্যালারি রিডাকশনে গিয়েছিল। তাদের যে স্যালারি, এই স্যালারি 15% তারা কেটে নিয়েছিল। তাদের কোনোই সমস্যা ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল। তারপরেও তারা একটা থ্রেটকে অ্যানালাইসিস করে যে ভবিষ্যতে হয়তো বা আসতে পারে, এই জন্য সবার কাছ থেকে 15% নিলেও এটা প্রতি মাসে কোটি কোটি টাকা হবে। যাদের বড় বড় ব্যাংক, যাদের 400-500 শাখা আছে, হ্যাঁ, তাদের তো আসলে অনেক, সেক্ষেত্রে এমপ্লয়িজও হিউজ। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে দেখেন আমরা যেটা বললাম ডিডাকশন, এই জাতীয় নাউন গুলো হলে সাধারণত চিন্তা করবেন এগুলো আনকাউন্টেবল হয়। তো আমরা আরো একটা জিনিস বলি, ধরেন কথা এগুলো তো আমরা বুঝতে পারলাম, তার মানে যে জিনিস আমরা গুনতে পারলাম না সেগুলো কিসে যাবে? আনকাউন্টেবল। আনকাউন্টেবলে গেলে তাহলে ডেভেলপমেন্ট ইজ হবে না আর হবে? Is হবে। ইজ হবে। কেন? কারণ এটা একটা হিসেবে কাউন্ট হচ্ছে, নিয়মটা কি একটা। আর আপনি যদি একটা পান তাহলে একটা রুল কি আপনি তো জানেন। আপনার প্রথম বিষয়টা হচ্ছে আনকাউন্টেবল আসলে হলে কয়টা আমি ধরবো, সেটাই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারলে তো আমার আর সমস্যা নেই। আচ্ছা, এগুলো তো তবুও বুঝলেন। তার মানে আমি যদি বলি মাই ব্যাগ, তাহলে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? Countable। Countable। My জোর bad। নাই। Countable। অনেকে Countable। যদি বলে এই এটা আনকাউন্টেবল, আমি তো ওটাই বলছি, মানে আনকাউন্টেবল এরকম করে জোরে বলবেন না একটু? হ্যাঁ, আচ্ছা দেখেন মাই ব্যাগ, তাহলে আমি যদি বলি দ্য প্রসেস অফ মেকিং মাই ব্যাগ, দ্য প্রসেস অফ মেকিং মাই ব্যাগ, এখানে সাবজেক্ট কে? মাই ব্যাগ। দা প্রসেস কেন? আমি যখন বললাম দ্য প্রসেস অফ মেকিং মাই ব্যাগ,
এখানে মূল সাবজেক্ট কয়টা? এইটা The দা process. প্রসেস। তার মানে দা প্রসেস মানে আমি বুঝতে পারছি প্রসেসটা, তাই না? প্রসেসটা কোন প্রসেস? যদি এটা একাধিক প্রসেসও হয় তারপরেও এখানে আমি মেনশন করি নাই একটা সেট, কয়টা প্রসেস বলি নাই। সাধারণত টোটাল প্রসেসটা একটাই হয়। হ্যাঁ, কারণ প্রসেস মানে কি এই প্রসেসের ভিতর সাব প্রসেস থাকতে পারে, কিন্তু প্রসেস একটাই, তাই না? আচ্ছা, এই সমস্তটা জিনিসটা কি কি উপায়ে হবে, এই 10টা 12টা জিনিস মিলেই তো একটা নাম হয় প্রসেস। তার মানে একটা সেট, জিনিস কয়টা? একটা। তাহলে এটার সাথে কি হবে আমরা বুঝতে পারছি। এগুলো আমাদের কাছে কোনো প্রবলেম না, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস কনফিউজড করে দেয়, যা দেখতে আসলে আমাদের কাছে মনে হয়, যেটা মনে হয় এটা কাউন্টেবল, কিন্তু আসলে তা আনকাউন্টেবল। যেমন মানি, সবাই জানি মানি গণা যায়, কিন্তু মানিকে আনকাউন্টেবল ধরা হয়। ওসমান গনি সাহেব, আপনার ওই যে সাউন্ড হচ্ছে, হ্যাঁ, যত মানে মানি তো আসলে আমরা গুনতে পারি, কিন্তু মানিকে আনকাউন্টেবল ধরা হয়। তারপর খুব কষ্ট লাগবে আপনাদের শুনলে আমি জানি, ফার্নিচার, এটাকেও আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। এটা আমি গভীরভাবে, আমি ব্যক্তিগতভাবে আমার তীব্র নিন্দা জ্ঞাপন করেছি, কিন্তু কেউ শোনে নাই। ঠিক আছে, এটা আনকাউন্টেবল। ওয়ার্ক, এটাকেও আনকাউন্টেবল ধরা হয় যখন এটা নাউন হিসেবে ইউজ করা হয়। যেমন আমার অনেক কাজ আছে, আই হ্যাভ আ লট অফ ওয়ার্কস হবে না, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। ঠিক আছে, আপনি বলতে পারেন আই হ্যাভ আ লট অফ টাস্কস, এটা হতে পারে, কিন্তু আই হ্যাভ আ লট অফ ওয়ার্কস হবে না। কিন্তু আপনি যদি বলেন সে ওই জায়গায় কাজ করে, হি ওয়ার্কস ইন আ ব্যাংক। এই যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, সুফিয়ান মিউট রাখবেন, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর রেস হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলবো যে তার মানে এই ওয়ার্কটা আনকাউন্টেবল যখন এটা নাউন হিসেবে। আপনি যদি তাহলে বলতে পারবেন না কিন্তু হি ওয়ার্ক ইন আ ব্যাংক, হি ওয়ার্ক অ্যাট আ ব্যাংক, এটা বলতে পারবেন না, হি ওয়ার্কস হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওটা ভার্ব। কিন্তু যখন আপনার নাউন হিসেবে কাজ হচ্ছে, যেমন আমার অনেক কাজ আছে, বুঝতে পারছি, তাহলে আপনাদের মনে হবে যে কি ব্যাপার, আমরা তাহলে কিভাবে কি করব, এগুলো মনে রাখবো কিভাবে? আপনি খালি সিম্পলি দেন না, গুগল করা আমরা শুরু করি। সিম্পলি খালি গুগলে লেখেন যে রেয়ার আনকাউন্টেবল নাউন্স, দেখবেন গুগল আপনাকে যা দিবে তা মনে রাখতে আপনার সময় লাগবে। বুঝতে পারছেন? খালি গুগল করেন, দেখবেন সুন্দর লিস্ট চলে আসবে, তো তাই না? ওগুলোকে দেখবেন, কাজে লাগবে। বুঝতে পারছেন? অনেক সময় চাকরির পরীক্ষাতে এগুলো দিয়ে দিয়ে টেস্ট করে, জানে কিনা লোকজন। হ্যাঁ, এই আর কি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের জন্য সহজ বিষয় হচ্ছে, যদি আমরা গুনতে পারি তাহলে গুনলে দেখবো একটা কিনা, যদি দেখি গুনতে পেরে দেখি যে একের অধিক, তাহলে আর এক প্রসেস। কিন্তু যদি দেখি যে এটা আনকাউন্টেবল, গুনতে পারছি না, তখন আমরা কয়টা ধরবো? সমস্তটা মিলে একটা ধরবো। কিন্তু এগুলোকে আবার অনেক সময় আনকাউন্টেবল কে কাউন্টেবল করার একটা ওয়ে আছে, সামনে কিছু একটা দিয়ে দেওয়া। যেমন অয়েল, আপনি যদি বলেন আ বটল অফ অয়েল, তখন আ বটল অফ অয়েল, যখন বটল অফ অয়েল আপনি যখন বলবেন তখন আ বটল ইউজ করছেন, বটল তো আবার গণা যায়। বটল তখন সাবজেক্ট। হ্যাঁ, বটল তখন সাবজেক্ট, তো তখন তার অয়েলটা সাবজেক্ট না, তাই না? তো বটল তো গণা যায়, আপনাকে দেখতে হবে যে যেটা আমি ধরছি সেটা গণা যায় কিনা, তাই না? তার মানে আমি যদি বলি যেমন এখানে পিস অফ ফার্নিচার বলা হয়, পিস অফ ফার্নিচার, ফার্নিচারটা এটা আমার মনটা মানতেই চায় না, জানেন? কিন্তু ওরা কেন যেন ফার্নিচার, মানে যারা জন্ম দিয়েছে এই শব্দগুলোকে, তারা এটাকে আনকাউন্টেবল হিসেবেই ধরে। ঠিক আছে, আর মানিকে পৃথিবীর সব মানি নাকি গণা যায় না, নানাবিধ কারণ আছে, আমার কাছে কোনোটাই সন্তুষ্ট আমি হতে পারি নাই। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে এটা নিয়ম, কারণ ওরাই বানিয়েছে। লাগেজের একটা বিষয় আছে না, লাগেজ, লাগেজেস হয়তো না ওটাও তো নন কাউন্ট। লাগেজ, লাগেজ তো আনকাউন্টেবল। কি বলে ছেলেটা, দেখি তো। কাউন্টেবল, হ্যাঁ। আচ্ছা, তো লাগেজ সমস্যা নাই। এটা আসলে তারপরেও যেহেতু এত করে বলেছেন, আচ্ছা আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন তো।
ডান স্যার। একটা ঝামেলা আছে বুঝছেন? ইয়া কই গেল তাফসীর? লাগেজকে আনকাউন্টেবল হিসেবে ইউজ করা হয় বুঝছেন, কিন্তু সমস্যাটা হলো আমাদের এশিয়ান কনটেক্সটে আমাদের ইউজের ক্ষেত্রে আপনি যখন ইউজ করছেন তখন আপনি সেই জায়গাটাতে আপনি লাগেজকে প্লুরাল হিসেবে ইউজ করে অনেক সময়, এটা ইউজ আছে। মানে লাগেজটা এমন একটা টাইপের যেটা কনফিউজিং, যেটা অনেক বেশি কনফিউজিং, যেটা ইউজ আছে লাগেজেস, কিন্তু এটা আসলে যখন চাকরির পরীক্ষাতে আসবে তখন আপনি মাথায় রাখবেন এটা আনকাউন্টেবল। ঠিক আছে, এইরকম আর কি। শুনেন, চলুন আপনার সুন্দরভাবে জাস্ট একটু লিস্টটা সার্চ করুন। স্ক্রিনশট হয়ে গেছে শরীফুল? জি স্যার। এতক্ষণ আমরা কি জানলাম? প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, কিছু জিনিস এখন আমরা জানি। কিছু কিছু জায়গায় আমাদের খুব কনফিউশন হয়, যেমন আমি যদি বলি দ্য ডক্টর as well as the nurses the doctor as well as the nurses care or cares। খুব এক ঝামেলার বিষয়। as well as আছে, ডক্টর একজন, নার্সের একের অধিক। আল্লাহ জানে কোনটা সাবজেক্ট হবে আর কোনটা। সাবজেক্ট যদি ডক্টর হয় তাহলে একরকম রিয়াকশন, সাবজেক্ট যখন নার্সেস হবে তখন আর এক রকম রিয়াকশন, তাই না? তো সাবজেক্ট যখন নার্সেস হবে তখন কি হবে? কেয়ার হবে না কেয়ারস হবে? কেয়ার হবে। কেয়ার হবে স্যার। কেয়ার হবে স্যার। আচ্ছা ঠিক আছে। সো ব্যাপারটা হলো কেয়ার কেন হবে? কারণ নার্সেস একের অধিক, একের অধিক হলে এস বাই এস হয় না। আর যদি ডক্টর হয় তাহলে কি হবে? কেয়ারস হবে। কেন? কারণ ডক্টর একজন, একের অধিক। আচ্ছা, দ্য ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নার্সেস। তো এই জায়গাটাতে মনে রাখবেন। অথবা আমি যদি বলি দ্য ডক্টর along with the nurses, একই জিনিস। এই যে along with এবং as well as, এই along with বা as well as যদি হয়, এই দুটোর ক্ষেত্রে মনে রাখবেন as well as বা along with, as well as বা along with, কি বললাম? as well as বা along with, এগুলো যদি বাক্যের মধ্যে দেখেন সামনে একটা অংশ পরে একটা অংশ, সাবজেক্ট কোনটা? আগেরটা সাবজেক্ট। দুইটার মধ্যে সাবজেক্ট কোনটা? মূল সাবজেক্ট কোনটা? আগেরটা। কি কি ক্ষেত্রে? as well as বা along with, এগুলোর ক্ষেত্রে আগেরটা সাবজেক্ট না পরেরটা সাবজেক্ট? আগেরটা। আগেরটা সাবজেক্ট। তো এই আগেরটা বলতে তাহলে সাবজেক্ট কোনটা এখানে? দ্য ডক্টর। দ্য ডক্টর। তাহলে আমি যদি বলি দ্য গার্লস with their teacher, আমি যদি বলি দ্য গার্লস with their teacher, দ্য গার্লস along with their teacher, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য গার্লস। আচ্ছা, তাহলে আমি যদি বলি দ্য টিচার্স, এখানে সাবজেক্ট হচ্ছে ইয়ার। আচ্ছা, আপনারা তো এখন পারবেনই, বুঝতে পারছি। সো as well as, আমি যদি বলি দ্য টিচার as well as his students, এখানে কোনটা সাবজেক্ট? দ্য টিচার, রাইট? কে জানি বলছে দ্য সিটার। আরে শুনেন, আমার বিষয় হলো যে দেখেন as well as এবং along with এই দুটোর ক্ষেত্রে আগে সাবজেক্ট। তো এইটার ক্ষেত্রে আগে সাবজেক্ট কোনটা হলেই তো আপনি ধরে ফেলতে পারতেছেন ভার্বটা কি হবে। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট
আপনার প্রথমে আপনাকে খেলবে হচ্ছে তারা সাবজেক্ট নিয়েই। সাবজেক্টটাকে আপনি চিনে উঠতে পারবেন না, তো একটা আছে না একের অধিক আছে। আমরা এখন কিসের কাজ করছি? অ্যাকিউরেসির কাজ করছি। এই গ্রামারটা কেন ইম্পর্টেন্ট? when you would like to see that you are speaking or writing something accurately, right? তখন এটা গুরুত্বপূর্ণ। এটা কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার? না, এটা কিন্তু স্ট্রাকচার না, এটা হচ্ছে অ্যাকিউরেসি। এবং প্রিপোজিশনের বিষয়গুলো যখন আপনি জানেন তখন এটা কি নিয়ে আমরা কাজ করি? অ্যাকিউরেসি নিয়ে কাজ করি। কিন্তু এটা কিন্তু স্ট্রাকচার না, অ্যাকিউরেসি। তো এটাও আপনাদের সমানভাবে গুরুত্বপূর্ণ, ছেড়ে দেওয়ার মতো বিষয় না। কিন্তু ব্যতিক্রম কি? ও এন বি, ও এন বি, ও এম জি না, ও এন বি। কি বলছি? ONB ও এন বি। আহা, এটারও এই যে একটু দূরে দূরে দেন, এটারও আগে পরে সাবজেক্ট আছে। এই ও এন বি মানে কি বলেন? ও এন বি, ও এন বি, ও এন বি, ও এন বি। এটা হচ্ছে অর, নর, বাট। বাক্যের মাঝে যদি এগুলো থাকে, অর, নর, বাট, এগুলোরও আগে একটা অংশ থাকে, পরে একটা অংশ থাকে। কোনটা সাবজেক্ট? আগের ক্ষেত্রে হয়েছে এগুলো আগে, পরের ক্ষেত্রে এগুলো হচ্ছে পরেরটা সাবজেক্ট। তাহলে অর, নর, বাটের ক্ষেত্রে মানে ওএনবি এর ক্ষেত্রে কোনটা সাবজেক্ট? আগেরটা না পরেরটা? পরেরটা। পরেরটা সাবজেক্ট। ওএনবি এর ক্ষেত্রে পরেরটা সাবজেক্ট। আর অ্যাজ ওয়েল এজ এবং অ্যালং উইথ এর ক্ষেত্রে কোনটা সাবজেক্ট? আগেরটা। আগেরটা সাবজেক্ট। ভেরি গুড। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, এটা একটা এক্সাম্পল। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ওটাই যাচ্ছিলাম। ধরেন আমি নট অনলি বাট অলসো হতে পারে, হ্যাঁ। ধরেন আমরা এই এক্সাম্পলও যাব, ওই এক্সাম্পল দিতে যে আমরা আরেকটা জিনিস আবার শিখবো। তো তার আগে আমরা একটা জিনিস বলি। ধরেন আমি আপনাদেরকে বললাম, আপনি বললেন মাই ব্রাদার লাগবো না, or my relatives always reveal মানে প্রকাশ করা, reveal or reveals the mysteries. মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। এই যে মিস্ট্রি, মিস্ট্রি উচ্চারণটা হবে হচ্ছে মিস্ট্রি। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, আর মিস্ট্রিজ মানে হচ্ছে রহস্যগুলো। তো অনেক সময় আপনারা অনেক সময় সারপ্রাইজ অনেক কিছু দিতে চান পরিবারে, কেউ না কেউ এগুলোকে রিভিল করে দেয়। রিভিল মানে কি? এক্সপ্রেস করে দেয়, প্রকাশ করে দেয়। তা আপনি বললেন মাই ব্রাদার, আমরা এটার নিচে একটু সবুজ দাগ দেই যাতে করে এটাকে বোঝা যায় যেটা একটা আলাদা জিনিস। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে আমরা নরমালি যেটা করব সেটা হচ্ছে মাই ব্রাদার অর মাই রিলেটিভস অলওয়েজ রিভিল হবে না রিভিলস হবে? হ্যাঁ, রিভিল হবে। ওই যে অনেকে যারা আছে যারা রিভিল বলছেন বা যারা রিভিল বলছেন বা যারা রিভিলস বলছেন, আপনি কি বুঝে বলছেন বলেন তো? এটা আমাকে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে এই অর, অর আছে, অরের আগেরটা সাবজেক্টের কথা বলেছি না পরেরটা বলেছি? পরেরটা। পরেরটা বললে সাবজেক্ট কি? মাই ব্রাদার অর মাই রিলেটিভস? মাই রিলেটিভস। মাই রিলেটিভস কি একজন আছে না একের অধিক আছে? একের অধিক আছে। রিলেটিভস বলেছি, একের অধিক। তাহলে একের অধিক থাকলে তাহলে এসিএস হবে কি হবে না? হবে না। এসিএস হবে না। তো এসিএস না হলে তাহলে রিভিলস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সেক্ষেত্রে এটা রিভিল হবে, তাই না? এটাই হচ্ছে রিজন। এইভাবেই ক্যালকুলেট করে নেবেন, তাই না? খুব সিম্পল। যে আমাদের সাবজেক্ট হচ্ছে পরেরটা, তাহলে একইভাবে আমরা নরের ব্যাপার বা বাটের ব্যাপারে এক্সাম্পল আমরা একটু পরে আসছি। জাস্ট আমরা অরেরটা দিলাম কারণ এখানে স্পেস নাই, এই জন্য আমরা একটু পরে ওটা দিচ্ছি। আপনাদেরকে এখন পর্যন্ত আমি যা বলেছি তা কি আপনাদের এই বোর্ডে যা আছে এটা কি স্ক্রিনশট নাম্বার 3 হবে সামহাউ? 3 হবে।
ইজ ইট অল রাইট? রাইট। আমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে এখন পর্যন্ত যা বলেছি? খুব কঠিন কিছু বলছি? খুব কঠিন কিছু কিন্তু আমরা বলি নাই। ভাইয়া এখানে ওই মাঝখানে যে ফ্রেজ গুলা বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এগুলা ছাড়া কি আরো কোনো ফ্রেজ হইতে পারে না? আরো আছে, হ্যাঁ আছে তো। এখন আমরা just- কখন আমি প্রথমটাকে সাবজেক্ট ধরবো, কখন পরেরটাকে সাবজেক্ট ধরবো স্পেসিফিকলি? মানে নরমালি আমি আপনাদেরকে যখন স্ক্রিনশট ডান হয়ে গেছে শরীফ? ডান স্যার। আচ্ছা, নরমালি আমি আপনাদেরকে যখন এটাকে বলার অর্থ হচ্ছে আমি আপনাদেরকে যেমন যদি এখন এইরকম ধরেন 36টা আছে, এই 36টা কি নিয়ে আসা সম্ভব? আমি এই মুখস্থতে যাচ্ছি না। আমরা নরমালি জেনেছি যখন ইনফিনিটিভ পড়েছি, ইনফিনিটিভ পড়ার সময় তাসরিফ আমরা কিন্তু ওই যে জেনেছি সাবজেক্ট যখন সরি আমরা যখন ইনফিনিটিভ যখন জেনেছি, ইনফিনিটিভ পড়ার সময় কিন্তু আমরা জেনেছি যখন 2 প্লাস ভার্বের সাথে আইএনজি হচ্ছে তখন কিন্তু এটা প্রেপোজিশন টু, আর যখন 2 এর পর ভার্বের বেস ফর্ম হচ্ছে তখন ইনফিনিটিভ টু। তা আমরা যখনই কোনো কিছু 2 এর পরে ভার্বের সাথে আইএনজি দেখবো কোথাও পড়বো তখন আমরা কি বুঝে ফেলবো? এটা হচ্ছে প্রেপোজিশন টু। তা আপনারা যখনই যে কোনো কিছুতে পড়তে ধরে এটা দেখলেই সাথে সাথে ওই 2 এর আগের ওয়ার্ডটাকে দেখবেন, যেটা কি ওটাকে মুখস্থ করে ফেলবেন। আপনারা নরমালি মুখস্থ করা যাচ্ছে ওইভাবে যদি মুখস্থ করেন কাজে দেবে, কারণ আপনি এক্সাম্পল পাইছেন। যেমন কি টু, সিক্রেট টু, এগুলো প্রেপোজিশন। কিন্তু আমরা যখন কথা বলি তখন আমরা এটাকে এইভাবে ইউজ করি না, কিন্তু এটা কিন্তু অরিজিনালি এভাবে ইউজ করা যায়। তো অনেক কিছু আছে যখন আপনারা এই জন্য ইংলিশ নিউজ পেপারে আস্তে আস্তে আমরা যখন চলে যাব তখন আপনারা ইংলিশ নিউজ পেপারে গিয়ে কোনো কিছু পেলে এরকম সাথে সাথে পড়ে ফেলবেন, সেটাকে দাগ দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, মানুষের পেপার পড়লে দাগ দেওয়ার দরকার নেই। এখন তাসরিফের এই কথাটাতে আমি আসি। এটা আমরা দিয়েছি একটা টাইপ অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ। এই অ্যালং উইথ এটাও কিন্তু একটা প্রিপোজিশন না? এই যে মেয়েরা বেশ সাউন্ড হচ্ছে, আমি মিউট করে দিয়েছি। সো অ্যালং উইথ অথবা আমি যেটা বললাম যে অ্যালং উইথ একটা প্রিপোজিশন। এরকম যত প্রিপোজিশন হবে, প্রিপোজিশনে আগেরটা সাবজেক্ট না, এটা তো আমরা জানি। কিন্তু অ্যাজ ওয়েল এজ একটা টার্ম, এইরকম আরো অনেক টার্ম যখন আপনি দেখবেন যে দুটোর মধ্যে কোনটা সাবজেক্ট হলো তখন আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ এইটাও একটা টার্ম। এইরকম টার্ম 36টা থাকলে 36টা নিয়ে আসা সম্ভব না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি দেখেই বুঝে ফেলবেন যখন আপনি তো, কারণ আপনি যখন একটা প্রস্তুতি নেবেন, আপনি হতে পারে কম্পিটিটিভ এক্সাম পড়লেন অথবা আপনি মাস্টার এটা পড়লেন, অনেকগুলো বই আছে কম্পিটিটিভ এক্সামের জন্য, এগুলো ধরেন আপনি পড়লেন, পড়তে ধরলে আপনি যখনই এটাকে দেখবেন যে এই পরেরটা সঠিক উত্তর দেওয়া আছে আপনি কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারবেন যে ও আচ্ছা তার মানে এইটা এইটা এই কারণে এইটা হয়েছে, তাই না? তার মানে সাবজেক্ট কোনটাকে ধরছে এটা আপনি বুঝে ফেলবেন, তাই না? এভাবে আপনার আস্তে আস্তে গ্রো করতে থাকবে। বুঝতে পেরেছি কি তাসরিফ? তাফসির সরি। জি ভাই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এই জন্য আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, আরো বেশ কিছু এক্সাম্পল আমরা দিব। সবগুলো আমাদের পক্ষে হয়তো বা মানে আমাদের সময় সুযোগ সবকিছু মিলে হয় না। তা আপনারা যখনই টাইপ গুলো বুঝতে পারেন তখনই আপনারা মাঠে নামলে আপনারা আস্তে আস্তে দেখবেন যে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এইটা একটা আমাদের ইস্যু গেল। চলেন আমরা এই সুবাদে একটা জিনিস শিখি। আমরা ইদার অর অথবা নিদার নর এইটা আমরা শিখবো। আপনারা আইদার অর নাইদার নরও বলতে পারেন। আমি নরমালি আমেরিকানটা আমার সামহাউ সেট হয়ে গেছে। আমরা অনেক সময় বাংলা বাক্যে বলি হয় এটা অথবা এটা, নয়। আর একটা বলি না এটা না এটা। ঠিক আছে, আমরা বলি তাহলে বাক্যটা বাংলা যেটা লিখি। আপনি বললেন হয় হয় শিক্ষক না হয় ডাক্তার। হয় বাংলাদেশ আজ জিতবে অথবা অথবা হয় বাংলাদেশ আজকে জিতবে অথবা হারবে। না না সেটা না, আমি হয় আজ বাংলাদেশ জিতবে মানে হয় আজকে বাংলাদেশ জিতবে অথবা ফাইনালে আমি হয় আজকে বাংলাদেশ জিতবে অথবা আমি খেলা দেখা ছেড়ে দিব। মানে এমন একটা পরিস্থিতি হয় আজকে বাংলাদেশ জিতবে না আর অথবা আমি খেলা দেখা ছেড়ে দিব। তার মানে ফলাফল যদি দুইটা অপশন আছে, একটা হচ্ছে জেতা হারা, একটা হচ্ছে বাংলাদেশের অপশন জেতা। যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আমি কি করব?
খেলা দেখা ছেড়ে দিব। হয় আজকে বাংলাদেশ জিতবে অথবা আমি খেলা দেখা ছেড়ে দিব। আর বাংলাদেশের সামনে দুইটা অপশন, জেতা অথবা আমার খেলা দেখা ছেড়ে দেওয়া। তো এরকম কতজন ছেড়ে দিতে পারে? কোনো ব্যাপার না। তো স্বাভাবিকভাবে আমি যদি এইটা অথবা এইটা বলি, অনেক সময় এমন কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে হয় শিক্ষক নতুবা শিক্ষার্থীরা বা অথবা শিক্ষার্থীরা, তাই না? এভাবেও আমরা বলতে পারি। সেক্ষেত্রে কি বলবো, আমরা ওটাতে যাচ্ছি। তো আমি বললাম যে হয় বাংলাদেশ আজ জিতবে অথবা আমি খেলা দেখা ছেড়ে দিব। তাহলে আমি এইটার ফরম্যাট হচ্ছে ইদার ডট ডট অর। ফর্মুলাটা কি? ইদার ডট 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 অর। বুঝতে পারছি কি ফর্মুলাটা কি? যখন হয় ডট ডট অথবা থাকবে, আমাদের নিয়মটা কি? হয় ডট ডট অথবা। তাহলে আমি বললাম কি হয় বাংলাদেশ আজ জিতবে, তাহলে ইদার বাংলাদেশ উইল উইন টুডে। হয় আজকে বাংলাদেশ জিতবে অর আমি খেলা দেখা ছেড়ে দিব। I will leave। বলেন তো কি হবে? এইটা পর্যন্ত আমি I will leave, আমি খেলা দেখা ছেড়ে দিব। কি হবে? Watching I will leave I will leave এটার পরে কি দেখি মনে আছে কিনা। from I will আমি খেলা দেখা ছেড়ে দিব। I will leave I will leave ই আপনারা খালি বলতেছেন, আমি তো পরেরটা বলতে চাচ্ছি। I will leave watching watching আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদের যাদের কি হচ্ছে I will leave watching। দেখেন, এটা অরিজিনালি আপনি যদি বলেন I will leave to watch games, আপনি বলতে পারেন টু গেমস বলতে পারেন। তো আপনি এটা না বলে আপনি টু ওয়াচ তো বলতে পারেন। আমরা বলেছি টু ওয়াচ হলে কি হবে? ওয়াচিং বলতে পারবো। Watching। I will leave watching খেলা দেখা বলতে আপনি এখানে ম্যাচ বলতে পারেন, ম্যাচেস বলতে পারেন, অথবা I will leave watching games, এটাকে ম্যাচেসই বলেন। ম্যাচেস বলতে এটা তো ক্রিকেট ম্যাচেস এর কথা বলছেন, তাই না? I will leave watching matches বা ক্রিকেট ম্যাচেস। এখানে খেলা বলতে এখানে আসলে আপনি স্পোর্টস বুঝাতে চাইবেন, ব্যাপারটা তা না। যে কোনো ধরনের খেলা তো আপনি ছেড়ে দিচ্ছেন না, ক্রিকেট ম্যাচেস এর কথাই আপনি বলছেন, তাই না? তাহলে বাংলাদেশ উইল উইন অর I will leave watching movie। তাহলে আমরা অনেক সময় এই একটা লাইন আমি লিখবো, যেটা লিখে আমি আবার মুছে দিব। ধরেন আমি যদি বলি হয় টিচার নতুবা শিক্ষার্থীরা মিস্টেকটা করেছে। ইদার দা টিচার or the students। এটা কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? Either the teacher or the student। have হবে হ্যাঁ হবে। এটা হবে হচ্ছে have। যাক, আপনারা তারপরে তো অনেক সময় নিয়ে হলেও সবকিছু মিলে হলেও বলছেন, তো অনেক জায়গায় এরকম উত্তর দেয়। এটা কি হবে উত্তর? অনেকে বলে হ্যাজ, এমন ভাবে বলে হ্যাজ, মানে কি? যদি বলে না এটাতে হ্যাজ হবে, হ্যাঁ স্যার হ্যাজই তো বলছি, এটা তো হ্যাভ হবে, তো হ্যাভই বলছি। হ্যাজ এমন ভাবে উচ্চারণ করে হ্যাজও শোনা যায়, হ্যাভও শোনা যায়। এরকমও কিছু আছে, প্রচুর চালাক লোকজন। সো ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, এটা হ্যাভ হবে কেন? কারণ আমরা তো বলেইছি একটু অর এর পর একটা সাবজেক্ট, তাই না? ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস হ্যাভ, মিস্টেক করার ইংলিশ আমরা এর আগে বলেছিলাম মেক মিস্টেক। তো হ্যাভ এর পর তো আসলে মেক থেকে মেড হয়ে যাবে, তাই না? হ্যাভ মেড দ্য মিস্টেক। Either the teacher or the students have made the mistake। তারা মিস্টেকটা করেছে, হয় শিক্ষার্থীরা নতুবা শিক্ষক। তো এখন আমাদের তার মানে এই টোটালটা মিলেই একটা সাবজেক্ট আমরা ধরেছি না? মূল সাবজেক্ট কোনটা? অর এর পরেরটা। এটাও হতে পারে, আবার এখানে দুটো অংশ আমরা আলাদা আলাদা করেছি, যেটার অ্যাক্টিভিটিস দুই রকমের, দুটোই হতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্টকে আপনি অর দিয়ে দিলেন, অ্যাক্টিভিটিসকে সেম রাখলেন, আর এটার ক্ষেত্রে কি দুই ধরনের অ্যাক্টিভিটিস না? দুটোই হতে পারে। যেটাই হোক না কেন দুটোই আমাদের প্রয়োজন। আমি কি বুঝাতে পেরেছি?
আপনারা এই লাইনটাকে লিখে রাখতে পারেন যে দুটোকে পার্থক্য, আমাদের এখানে জায়গা নাই যেহেতু আমরা অন্য কিছু লিখবো। এইটা ক্লিয়ার? আর আমি নিদার নরের একটু ব্যাপার বলি, না এটা না এটা। আমরা একটু বাংলা একটা লিখে নেই, না না তুমি ইংরেজি শিখতে পারবে না তুমি ইংরেজি শিখতে পারবে না তোমাকে neither nor. কেউ চাকুরি দেবে। না তুমি ইংরেজি হ্যাঁ, এটা তো অনেক সময় অনেকের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করে, না তুমি ইংরেজি শিখতে পারবে না তোমাকে কেউ চাকরি দেবে। তার মানে দুইটার কোনোটাই হবে না, আর এইটার ক্ষেত্রে যে কোনো একটা হবে। দুইটার যে কোনো একটা হবে, আর এটার ক্ষেত্রে কি দুইটার কোনোটাই হবে না, না এটা না ওটা। হ্যাঁ, আচ্ছা আমি এই অংশটা মুছে দিই, না হলে অনেকের কাছে মনে হবে বাবা এটার সাথে এটা। না তুমি ইংরেজি শিখতে পারবে না তুমি ইংরেজি শিখতে পারবে না তোমাকে কেউ চাকরি দেবে। ইংলিশ করেন তো আপনারা, আগে আপনারা করে দেন, আপনারা খাতায় লেখেন দ্রুত, খাতায়। কেউ কি থাপ্পড় টাপ্পড় খাইতেছেন নাকি বুঝলাম না। শিক্ষার জন্য এসব কি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? neither learn neither will Neither you will learn English nor anyone will give the job. করে ফেলেন দ্রুত। হ্যাঁ, খাওয়া দাওয়া চলতেছে নাকি? হ্যাঁ, তো কেমন আজকে টেস্ট কেমন ছিল? হ্যাঁ, বুঝলাম না ভাই, মিউট টিউট করে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, হতাশ। ওকে, ladies and gentlemen,
Ladies and gentlemen, আমরা লিখেছি মোটামুটি সবাই, এখন আমি আপনাদেরকে বলি, দেখে আপনারা মিলায় নেবেন। না তুমি ইংরেজি শিখতে পারবে, আর দেখি দুই একজনের কাছে শুনি। সুমন খান কি লিখছেন? স্যার আমি লিখেছি neither you will learn English nor anybody will give you job. বিকাশ কি লিখছেন? neither you will learn English nor who have gave you a job. কে তোমাকে জব দেবে আমরা এটা বলছি? আপনি কি চৌধুরী সাহেব বাংলা সিনেমা করতেছেন? হ্যাঁ, আচ্ছা আমরা একটু মিথুন চন্দ্র বলেন তো। এই যে কি বলছে আল্লাহ জানে। আচ্ছা দেখ, আপনার ইয়ার সমস্যা আর কি, নেটওয়ার্ক ইন্টারনেট সমস্যা, কোনো সমস্যা নেই। সোমা ম্যাম বলেন তো। আস্তাগফিরুল্লাহ। Neither you can learn English. হ্যাঁ, এই যে একজন ক্যান বলছে, দেখছেন কত সুন্দর। আপনারা সবাই উইল উইল করতেছেন, ঠিক আছে। এটা আসলে ক্যান উইল কোনোটাই হবে না। খালি দেখলাম যে আপনারা কয়েকদিন আগে যা আমি লেকচার দিলাম মোডাল নিয়ে, তা আপনাদের মনে আছে কিনা। হ্যাঁ, নো, আচ্ছা। ব্যাপার হচ্ছে যে মনে রাখবেন, দেখেন এই যে আমরা কত বক বক করলাম, উই বক বক আ লট। আমি পারবো, তুমি পারবে, সে পারবে, এই পারবো জাতীয় কোনো কিছু থাকলে উইল ক্যান কোনো কিছু হবে না। উইল বি এবল টু, মনে আছে? দেন একটু জিবাতে আপনার কামড় দেন, সবাই জোরেই কামড় দেন, ঠিক আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যখন পারবে, আমি কিন্তু দেখলাম যে হঠাৎ করে মনে হলো একটু টেস্ট করি তো আগের জিনিস কিছু রিভাইজ টিভাইজ দেয় নাকি। তা আপনারা আমাকে কিন্তু হতাশ করেন নাই, কারণ আমি আপনাদের সম্বন্ধে ফুল আত্মবিশ্বাসী ছিলাম যে আপনারা দেখেন নাই অতীতের জিনিস। তো দেখেন, না তুমি ইংরেজি শিখতে পারবে, নিদার you will be able to learn English, না তুমি ইংরেজি শিখতে পারবে, nor তোমাকে কেউ চাকরি দেবে, nor কেউ বলতে someone, nor someone will give you job. Neither you will be able to learn English nor someone will give you job. এখন আমি যদি বলি ব্যাপারটা না শিক্ষক না স্টুডেন্ট ভুলটা করেছে, তাহলে আমরা কি বলবো? neither student, neither teacher, the teacher nor the students, neither the teacher nor the students. students. এখানে Will have হবে না has হবে? have হবে কেন have হবে? সাবজেক্ট কোনটা? student. Students. স্টুডেন্টস। Nor আপনারা is কনফিউজ হন কেন? নর এর পরেরটাই তো সাবজেক্ট, তাহলে এখানে কি হবে? have made। Mistaken. বুঝতে পারছেন? have made the mistake, মানে মিস্টেকটাকে আমরা ভার্ব হিসেবে নিচ্ছি না। have mistaken বলতে পারেন, আবার have made the mistake ও বলতে পারেন, বোথ আর কারেক্ট, সমস্যা নেই। আপনারা কি পার্থক্যটা বুঝতে পারছেন? আমরা দুটোর ফর্মুলা জানলাম, পাশাপাশি দুটো সাবজেক্টের মাঝখানেও বসে এরকম হতে পারে যখন দুইটা কাজ একই থাকে। বুঝতে পারছেন কি? ইজ ইট অল রাইট? ওকে, তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন শরীফুল্লাহ। Done, sir. ডান, ওকে। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? অন্যরা সবাই বুঝতে পারছেন? এই হেলাল উদ্দিন, আপনি কি ক্লাস বুঝতে পারেন? সিরাত বুঝতে পারছেন? আমরিন বুঝতে পারছেন? শাপলা আপনি বুঝতে পারছেন? তারপর কোথায় অনেকে তো ক্লাসে নাই, এই যে নয়নিকা সাথী ক্লাস করছে না আজকে। তারপর পার্থ প্রশ্ন করে না। পার্থ ভাই, আপনি কি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে পার্থ? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? পার্থ তো প্রশ্ন করেন না কেন? আপনার কি মন খারাপ নাকি আপনার প্রশ্ন অন্যরা করে দেয়?
কোনটা? আচ্ছা, ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা স্ক্রিনশট তো হয়ে গেছে তাই না শরীফ? জি স্যার, হয়ে গেছে। ওকে, लगता है आप শরীফ আদমি। হ্যাঁ, আচ্ছা। তো ব্যাপার হলো যে আমরা মোটামুটি এই অংশটাকে বুঝে ফেললাম। শেষ খেলা আমরা খেলবো এখন কিছুটা। ওকে ladies and gentlemen, যে কোনো বাক্যে যদি ইচ অথবা এভরি দেখেন, এটা মানে জিনিসটা হচ্ছে একটা। কি বললাম? যে কোনো বাক্যে যদি ইচ অথবা এভরি থাকে, কয়টা? একটা। ইচ বা এভরি থাকলে আর কিচ্ছু করবেন না। আচ্ছা, আমি তার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইচ বয় মানে ধরেন আমি বললাম এভরি, এভরি বয় না এভরি বয়েজ? এভরি বয়। এভরি বয়, কারণ এভরি পরে একটা জিনিস হবে। এভরি অ্যাক্টিভিটি না এভরি অ্যাক্টিভিটিস? অ্যাক্টিভিটি। ভাই দেখছেন, আমি যা লিখছি তাই বললো। অ্যাক্টিভিটিস হবে কেন? অ্যাক্টিভিটি হবে না? খালি লিখে দেখলাম কি হয়। হ্যাঁ, এভরি অ্যাক্টিভিটি হবে না, কারণ এভরি এভরি মানে তো একটা। তাহলে এভরি এভরি পিপল হবে না এভরি পিপলস হবে? এভরি পিপল। এভরি পিপল। এভরি পিপল পিপলস কোনোটাই হবে না। দেখেন, এভরির পর যদি আপনি পিপল বলেন, পিপল মানে কি একের অধিক না? আচ্ছা, এভরি পারসন হবে। হ্যাঁ হ্যাঁ, এভরি এভরির পরে যদি মনে করেন পিপল দেন, তাহলে তো এটা একের অধিকই হলো। এটা হবে না। আমরা অনেকে এভরি পিপল বলি। এটাকে আপনি বলবেন কি? এভরি পারসন। ঠিক আছে, আমি দুটোকে কেটে দিয়ে লিখে দিলাম যাতে পরবর্তীতে মনে থাকে। এভরি পিপল, এভরি পারসন। এভরি পিপল কখনো হবে না, এভরি পারসন। এভরি পরের মানে হচ্ছে কয়টা জিনিস হবে? এটা একটা। তার মানে এভরিবডি হলেও এটা একজন হবে। তো আমাদের প্রশ্নটা হলো, ইচ বা এভরি যেটাই হোক না কেন, ছোটবেলা থেকে আমরা একটা জিনিস পড়ে এসেছি, এইচ অ্যান্ড এভরি। এটা একটা রং জিনিস। আমাদের বিশেষ করে দেখবেন যারা বয়সে একটু সিনিয়র, তারা এই জাতীয় কথাগুলো বলে। কেন? তারা ওইটাকে ওইভাবেই দেখে এসেছে। এটা তাদের তো মিস্টেক না। আমাকে যদি এখন কোনো কিছু শিখানো হয়, সায়েন্স যদি আজ থেকে 30 বছর পর প্রমাণ করে এটা রং, আমার কিছু করার আছে? আমি নর্মালি অনেক কিছু সায়েন্স রিলেটেড অনেক কিছু আমাকে পড়তে হয়েছে, আমি যেহেতু লিঙ্গুইস্টিক্সে পড়েছি। তো এই থিওরি গুলো যদি আজ থেকে 20 বছর পর প্রমাণিত হয় যেগুলো রং, নতুন আপডেট এসেছে, ওগুলো ওভাবে হয় না, তখন আমাকে তো আসলে আমার ওই আগেরটা ভুলে যেতেই হবে। কিছু করার নেই। আমি শিখেছি অনেক কষ্ট করে, কিন্তু দ্যাটস রং, তাই না? তো ইচ এন্ড এভরি কেন এটাকে বলা হয় রিডান্ডেন্সি। আপনি যখন এটা নিয়ে আরো জানতে চাবেন, ক্লাস নাম্বার 22 পেজ নাম্বার 304, আপনারা এইটা পাশাপাশি একটা পড়া নিবেন, যেহেতু আজকের পড়া খুব কম। ছোট্ট একটা পড়াশোনা রাখবেন। ক্লাস 22, ক্লাস নাম্বার 22, এটা হচ্ছে রাইটিং কোর্স ম্যাটেরিয়াল। রাইটিং, এখানে না লিখি, কোর্স ম্যাটেরিয়াল, এই যে নিচে লিখে দিলাম কোর্স ম্যাটেরিয়াল। পেজ নাম্বার হচ্ছে 304 আর 306 থেকে 308। হ্যাঁ, এগুলোকে আপনি পড়বেন। একটা করে সঠিক দেওয়া আছে, আবার ভুলটা করেও দেওয়া আছে। আপনি প্রথমে আগে সঠিকটা পড়বেন, পরে ভুলটা পড়বেন, কারণ ভুলটা বেশি মজা, বুঝছেন? এই জন্য আগে সঠিকটা পড়ে নেবেন, নাহলে ভুলটাই ঠিক হয়ে থাকবে। আপনারা একটু দেখবেন, খুব ইজি অ্যান্ড সিম্পলি দেওয়া আছে। এটার জন্য পড়ার জন্য কোনো টিচার লাগবে না। আপনি একবার দেখলেই বুঝবেন যে একটা রিডান্ডেন্ট মানে হচ্ছে, রিডান্ডেন্সি মানে বাহুল্য দোষ। একবার বললেই হয়, কিন্তু আমি একের অধিকবার বলছি। যেমন আমরা অনেকে বলি না, সাপোজ মনে করো, যেটা সাপোজ ওটাই তো মনে করো, তাই না? আমরা অনেকে বলি যে অ্যাডভান্স ফরওয়ার্ড, অ্যাডভান্স মানেও সামনে যাওয়া, ফরওয়ার্ড মানেও সামনে যাওয়া। তো একই জিনিসই তো হলো, আমি দুইবার বলছি, ভুল। ঠিক আছে, মানে ঠিক যেমন আপনাকে যা বলা হয় নাই আপনি বেশি করে করলেন, এটা বেদাত ব্যাপার আছে কিছু, আমরা এক্সট্রা করতে পারবো না।
তো ঠিক তেমনি একটা বিষয় আছে, যেমন আমরা অনেক সময় রিডান্ডেন্সি, বাহুল্য দোষ, বেশ কিছু আরো বিষয় আছে, যেমন ফ্রি গিফট। গিফট মানে কি? আপনি টাকা পয়সা না খরচ করে যেটা পাইছেন, তার মানে এটা সবসময় ফ্রি হবে। আপনি ফ্রিটা যোগ করার কারণে এটা বাড়তি ইনফরমেশন হয়ে গেল। আপনার গিফট বললেই তো আপনি বুঝে ফেলছি, ঠিক কিনা? তো তার মানে হচ্ছে যে আমাদের যখন ইচ অ্যান্ড এভরি বলছি, আমরা ইচ অ্যান্ড এভরি বললে ভুল হয়ে যাবে, কারণ যাহাই ইচ তাহাই এভরি। আপনি ইচ অ্যান্ড এভরি বলতে পারেন না, ঠিক আছে? এটাকে বলতে হবে হয় ইচ নতুবা এভরি, যে কোনো একটা। বুঝতে পারছি? তাহলে ইচ দেখলে আপনি এরপরে আর কোনো কিছু দেখবেন না, আপনি বুঝবেন কয়টা জিনিস আছে, সাবজেক্ট কয়টা। চাকরি পরীক্ষাতে কিছু জিনিস দিয়ে চেক, মানে টেস্ট করা হয়, যেমন ইচ টিচার, each teacher and each each teacher and each student। এখন এটা have done হবে না has done হবে? স্যার হ্যাজ হবে। আপনাদের কাছে প্রথম মনে হতে পারে, দেখেন অনেকে হ্যাভ হ্যাজ অনেক কিছু বলছেন, আপনাদের কাছে মনে হতে পারে এন্ড মানে তো দুটো জিনিস না? তার মানে এটা একটা এটা একটা, এক এক করে যোগ করলে কত হয়? যোগ করব দুই হয় কেন না? স্যার? এখানে তো যোগ তাহলে করব কেন স্যার? হ্যাঁ, যোগ করব কেন? এন্ড তো and এবং তো প্লাস এবং আছে স্যার। এবং হলে যোগ হবে না? না। কি বলেন যোগ আপনি? হয় কি? না স্যার, আমি যোগ হয় কিভাবে? রহিম and করিম হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হবে। কে হ্যাঁ লো? হবে স্যার, হ্যাঁ হ্যাঁ? হবে। হ্যাভ হ্যাঁ, কেন হবে? বিকাশ ওই যে দুইজন আছে স্যার, এবং এবং দুইজন কিভাবে বুঝলেন দুইজন হলো? বিকাশ ওই যে রহিম এবং করিম, কেন, মানে কিভাবে বুঝলেন দুইজন? ওই এখন যোগ হয়েছে, ওই জায়গায় যোগ হয়নি স্যার। আচ্ছা, এখন যোগ হয়েছে, ওই জায়গায় যোগ হয়নি। শোনেন, আমি জানি আপনার ক্ষুধা লাগছে, কিন্তু এসব বলবেন না। হ্যাঁ শোনেন, দেখেন এক্ষেত্রে এখানে হ্যাভ হলো কেন? কারণ আমরা যোগ করলাম, কিন্তু নিয়ম অনুযায়ী তো এখানে যোগই করার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে প্রতিটা ইচ বা এভরি যখন বলছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চিন্তা করছে। আমি যখন বলছি ইচ স্টুডেন্ট অথবা এভরি স্টুডেন্ট অফ দিস ব্যাচ, তখন আমি প্রত্যেককে আলাদা ভাবে চিন্তা করছি। এই যে এখান থেকে মিথুন, এখান থেকে ফেরদৌসি ম্যাম, এখান থেকে ফেরজানা তাসরিন, এখান থেকে বিকাশ, এখান থেকে ওসমান গনি, এখান থেকে সুফিয়ান। তার মানে প্রত্যেককে আমি আলাদা আলাদা করে চিন্তা করছি। তার মানে প্রত্যেককে আলাদা আলাদা একটা করে ব্যক্তি হিসেবে চিন্তা করছি, যার ফলে ইচ হয়েছে বা এভরি হয়েছে। তার মানে এখানে এন্ড আরো 400 বার থাকলেও কোনো লাভ নাই, কারণ আমি প্রত্যেককেই একজন করেই ধরছি। এটা নিয়ম অনুযায়ী যোগ হওয়ার কথা। এই জন্যই তো স্টুডেন্টরা ভুল করে, কারণ দেখছে যে এন্ড আছে, এন্ড থাকলেই তো যোগ হবে, তার মানে একের অধিক হয়ে গেল হ্যাভ হবে। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা করে ধরেছে। 100 টিচার আছে, 700 স্টুডেন্ট আছে, প্রত্যেকটা টিচারকে একজন একজন করে ধরেছে, প্রত্যেকটা স্টুডেন্টকে একজন একজন করে ধরেছে। এই জন্য ইচ বা এভরি ইউজ করা হয়েছে। তার মানে ইচ বা এভরি দেখলে আপনার জন্য এটা অনেকে মনে করে কনফিউশন। ইচ বা এভরি দেখলে আর কিচ্ছু পড়তে হবে না, ওই একটা পরেই আপনি স্টপ হয়ে যাবেন, আর পড়ার দরকার নেই, সরাসরি ভার্বে চলে যান। দেখেন ভার্ব কি করতে হবে। টিচার এন্ড স্টুডেন্ট হলে শুধু যদি টিচার আর স্টুডেন্টস হতো, টিচার এন্ড স্টুডেন্টস কথা ছাড়া এখানে হ্যাভ হতো, কিন্তু ইচ থাকার কারণে বা এভরি থাকার কারণে আর কোনো নিয়ম নাই। ইচ বা এভরি জানলেই বুঝবেন এটা কয়টা, একটা। তাহলে একটা হলে এস বা ইয়েস হবে না, ইজ হবে না আর হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, ওয়াজ হবে না ওয়ার হবে। এটা নিয়ে আমাদের কি বলতে হবে? আমাদের প্রথম লেকচারে প্রথম স্লাইডে আমরা এটাকে নিয়ে কভার করে ফেলছি। ডান? তাহলে এখন আমাদের এটা নিয়ে কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? তাহলে একটা স্ক্রিনশট হয়ে যাক। বীরাবাস সাহেব বুঝতে পারছেন? স্যার কোনো সমস্যা হচ্ছে? ডান স্যার। ওকে ফাইন, আমরা শেষ স্লাইডে যাব, তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনারা কি এই রিডান্ডেন্সির পাতাগুলোকে এমনি বিকালবেলা বসে একটু দেখিয়ে, খারাপ না, জিনিসগুলো ভালো, ঠিক আছে? 304 নম্বর পৃষ্ঠা। তো সর্বশেষ স্লাইডে যে আমরা একটা ব্যতিক্রম নিয়ে কথা বলবো। লাস্ট স্লাইড, আমি ভেবেছিলাম আরো আগেই শেষ হবে। দেখেন
Ladies and gentlemen, প্রথম বিষয় আমরা এতক্ষণ কি জেনেছি? প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, ঠিক ঠিক কিনা? স্যার প্রায়শই মানে কি? মানে প্রায় সময়ই। ব্যতিক্রমটা কি? বাট। ব্যতিক্রমটা কি? প্রিপজিশনের আগেরটা সবসময় সাবজেক্ট, বাট দুটো জিনিসের ক্ষেত্রে ছাড়া। প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট হতে পারে দুটো জিনিসের ক্ষেত্রে। প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট হতে পারে কোন দুটো ক্ষেত্রে? সেটা হচ্ছে নাম্বার 1, এটা দুটো ক্ষেত্রে হতে পারে। এক হচ্ছে ফ্র্যাকশন, জায়গা নেই। একটা হতে পারে, দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে ফ্র্যাকশন, আর আরেকটা হতে পারে হচ্ছে পার্সেন্টেজ। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ধরেন 2/3, বা আমি বললাম 4/1 এটা কি দশমিক? মানে এক কথায় দিন শেষে দশমিক আসে, দিন শেষে দশমিক আসে। তাহলে কি হবে? ফ্র্যাকশন 2/3, তাই না? ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা ফ্র্যাকশনটা নর্মালি বুঝে ফেললাম, তাই না? 2/3। আচ্ছা, সো ফ্র্যাকশনের কথা আমরা মোটামুটি বুঝে ফেললাম, 2/3। তো আমরা যদি নর্মালি বলি, ধরেন, আর পার্সেন্টেজ হচ্ছে এটা হতে পারে 5%, 6%। দুটো এক্সাম্পল আমরা দিই। ধরেন 1/3 of the students, আগে বলবেন না, two-thirds of the students। এখানে কোনটা ইজ কোনটা আর হবে? আপনি কেউ বলবেন না, সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মেহরাব বলবেন। স্যার দুইটাই আর হবে। কি বলেন, কেন আর হবে দুইটাই? একটা তো 1/3, একটা 2/3। হ্যাঁ, আর হবে কেন? স্যার একাধিক তো দুইটাই বোঝা যাচ্ছে। 1/3 ও একাধিক কিভাবে বুঝাইলো? একাধিক বুঝাইলো ওটা কিভাবে কিভাবে বুঝলেন মেহরাব? পার্সেন্টেজের পরে বহুবচন। মেহরাব টেনশন নিচ্ছেন কেন? আমার কাজটাই তো আপনাকে কনফিউজ করে দিয়ে ওই চ্যালেঞ্জটা যেটা আপনি পরীক্ষায় ফেস করবেন, ওই চ্যালেঞ্জটা আপনার এখন ফেস করানো, তাই না? দেখেন, আপনি 1/3 বলেন, এই যে 1/3 বলেন অথবা 2/3 বলেন, দিন শেষে এটা তো ভগ্নাংশ। তাহলে আপনি সাথে সাথে বোঝেন প্রিপজিশন কোথায় খুঁজেন। প্রিপজিশন কই? প্রিপজিশনের পরেরটা করে সাবজেক্ট। তাহলে দুটোতেই সাবজেক্ট হচ্ছে দা স্টুডেন্টস। জি স্যার। যখনই আপনি বুঝে ফেলছেন, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। কারণ আপনার আমি ভার্ব খুঁজে বের করার দায়িত্ব দেই নাই। সাবজেক্টকে বুঝে ভার্ব হবে। খেলাটা কিন্তু ভার্ব নিয়ে খেলবে, বুঝছেন? তো সাবজেক্টকে খুঁজে বের করে আপনি ভার্বকে খুঁজে বের করলেন। সাবজেক্টকে খুঁজে পেলে আপনি সাবজেক্ট যদি একবার বুঝে ফেলেন, একটা না একের অধিক, আপনাকে আর কেউ আটকে দিতে পারবে কোনটা হবে সেটা নিয়ে বুঝতে? কারণ ওই সেটআপ আমরা প্রথম স্লাইডেই দিয়েছি, তাই না? তাহলে এটা ইজ হবে না আর হবে? আর হবে। দুটার ক্ষেত্রেই আমাদের এটা আর হবে। এটা দিলে অনেক সময় মনে করে একটা ইজ একটা আর তো হবেই। তো এরকম একটা ইস্যু আসে। আমি যদি বলি 1/3
of the mangoes is অথবা are rotten মানে পচা। rotten মানে কি পচা, আগে কেউ বলবেন না। 2/3 of the is অথবা are rotten। এখানে কোনটা is হবে কোনটা are হবে? স্যার দুইটাই আর হবে। না না, প্রথমটা আর সেকেন্ডটা হবে, ইজ হবে, সেকেন্ডটা ইজ সেকেন্ডটা ইজ হবে। প্রথমটা সেকেন্ডটা আর হবে। দেখেন অনেকে বলছে কি রে একই সিস্টেমে বারবার নাকি, আমরা এবার বুঝছি। তো এখানে খেলাটা দেখেন তো, এখানে একটা হচ্ছে 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, তার মানে এখানে ম্যাঙ্গোস অনেকগুলো, তার মধ্যে 1/3, এই 1/3 3 ভাগের 1 ভাগ মানেও সেটা একের বেশি, সো এটা একের অধিক, এটা প্লুরাল আর রোটেন। আর এখানে যদি বলি 2/3 অফ দ্য ম্যাঙ্গো, একটা আমের 3 ভাগের 2 ভাগ, কিন্তু এক তো ক্রস করে নাই, একের নিচেই আছে। সো ইজ খেলাটা তো এগুলোই খেলবে আপনাদের সাথে। এই হঠাৎ করে এটা কিন্তু যে এটা বলেছে সে বোঝে নাই ব্যাপারটা, তা না, চোখে পড়ে নাই, এটা ব্যাপারটা হচ্ছে চোখে পড়ে নাই। এখানেই তো খেলাগুলো, যখন গড়ে 36 সেকেন্ড টাইম থাকবে চোখে পড়বে না, এটাই স্বাভাবিক, কারণ আপনি খুব দ্রুত কোয়েশ্চেন দেখবেন, কারণ আপনি 100টা কোয়েশ্চেন আপনাকে 60 মিনিটে শেষ করতে হবে, হবে না? তাহলে আমরা কি বুঝতে পেরেছি পার্থক্যগুলো কি? জি স্যার। এখন কি মোটামুটি ক্লিয়ার? খুব কি কঠিন লাগছে না মজা লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? এটা ম্যাথমেটিক্যাল না একদম? স্ক্রিনশট হয়ে তার গেছে মানে শরীফ? আমরা জি স্যার, হয়ে ভগ্নাংশ গেছে। দেখলেই আমরা ইসের পরেরটা ধরবো সাবজেক্ট, প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট। এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি বলি 1% অফ দ্য পিপল, 1% অফ দ্য পপুলেশন বা 1% অফ দ্য পিপল, এটা 1% দেখে আপনি 1 চিন্তা করবেন না, যেই দেখছেন পার্সেন্টেজ তার মানে পরেরটা। 1% অফ দ্য টোটাল পপুলেশন, আমি যদি বলি 51% অফ দ্য টোটাল পপুলেশন, এখানে একটা মজার বিষয় আছে। আমি যদি বলি, একটু থামেন, এটাই লাস্ট লাইন, আগে আর একবার স্ক্রিনশট নেওয়া লাগতে পারে। 51% অফ দ্য পপুলেশন, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আহা, আচ্ছা একটু থামেন, প্রায়শই কথাটা বাদ দিয়ে দেই আর এগুলোকে একটু ছোট করে দেই। সাবজেক্ট অফ প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট। আচ্ছা আমরা একটু লিখে ফেলি এখানে একটা জিনিস, দেখা যায় 51% of the population, এটা তাহলে বলেন তো ইজ হবে না আর হবে? খেলা আছে এখানে, ইজ হবে না আর হবে? ইজ হবে স্যার, ইজ কেন ইজ হবে, কেন আর হবে? আনকাউন্টেবল। এক্স্যাক্টলি, সমাননাথ, এটা সমাননাথের ভয়েস, রাইট? ভেরি গুড। দেখেন এখানে 51%, আপনি চিন্তা করছেন 51% লোক কি আর কম, পপুলেশন কি কম, কিন্তু পপুলেশন জিনিসটা কি? এটা তো একটা নাউন, এটা একটা পপুলেশন, একটা সংখ্যা, জনগণের সংখ্যা পপুলেশন। আমি যদি বলতাম পিপল হলে এখানে আর হতো, কিন্তু পপুলেশন বলার কারণে এখানে ইজ হয়ে যাবে। খেলা কত প্রকার ও কি কি দেখছেন? এগুলো মজাই আপনাদের সাথে করবে পরীক্ষাতে, ঠিক আছে? এগুলোকে জাস্ট গেম হিসেবে নেবেন, এনজয়। এখন একটা স্ক্রিনশট নেন তো শরীফ। ওকে, সো আমরা তাহলে আজকে বুঝতে পেরেছি যে আমাদের কি কি করণীয়। মোটামুটি এখন মজা চলে আসছে না সুমন? মোটামুটি হ্যাঁ। আপনাদের কাজ হবে হলো 84 আর আপনাদের হচ্ছে 86 আর 87 আপনারা আরেকবার একটু পড়ে নেবেন। কি বললাম? ছবি তুলে দেবে সোমাননাথ। সোমাননাথ আছেন? জি স্যার। আপনাদের ব্যাচের সাথে আমার সমস্যা হয় হচ্ছে, আপনাদের আমি ক্লাস কেন যেন তাড়াতাড়ি শেষ করে উঠতে পারি না। আপনাদেরকে আমি প্রতিদিনই প্ল্যান করি যে সময় একটু কমিয়ে দিব, কিন্তু হয় না, চলে যায়। শোনেন সোমাননাথ, আপনার কাজ থাকবে হচ্ছে 86 আর 87 এর প্রথমে ছবি দেবেন, আপনি লিখে নেন, পরে ছবি তুলে দিন ক্লাস শেষে। 86 আর 87টা আপনারা আরেকবার রিভাইজ করে নেবেন, মানে যা আমরা পড়াইলাম সেটাকে একটু রিভাইজ করে নিলে আপনি বুঝতে পারবেন নরমালি যে আসলে 86 আর 87 এ কি কি ছিল, আমরা সেগুলোকে বুঝতে পারছি কিনা। এটা
নাম্বার 1, আপনি টোটাল আজকে যা যা পড়েছি 6টা স্লাইড আপনি স্ক্রিনশটকে আপনি রিভাইজ দিলেন। 86, 87 এই দুটাকেও আপনি স্লাইডটাকে আপনি রিভাইজ দিলেন। ভেরি গুড। এখন আপনার কাজ থাকবে হচ্ছে 84 আর 85 এই দুইটা পেজে এক জায়গায় 20টা আর এক জায়গায় 11টা, মোট 31টা জিনিস আছে। আপনি দেখবেন এটা কোনটা সঠিক। এইটা এক্সাম আপনাদের বাসায় আপনারা বসে এটাকে দিবেন। কোন কোন পেজ? 84 এবং 85। যাদের বই নাই সেই জন্যই আমি সোমনাথকে ছবি তোলার দায়িত্ব দিচ্ছি। আমার সোমনাথের দায়িত্ব থাকবে 84, 85, 86, 87 4 পেজ দেওয়া। আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে ক্লাসের এটাকে রিভাইজ দেওয়া স্লাইড গুলো। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনার 86 এবং 87, আই রিপিট 86 এবং 87 পড়ে নেবেন। যখন ক্লাসের স্লাইড এবং 86, 87 পড়ে নিলেন আপনারা মোটামুটি অনেক কিছু জানেন। এখন আপনি যে ক্লাস প্র্যাকটিস আছে 84 এবং 85 এই দুটোকে সলভ করার ট্রাই করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার মাথা কাজ করছে কিনা। ঠিক আছে? এবং তখন সলভ করতে যে আর বই দেখবেন না, একটানে করে ফেলবেন যা যা মাথায় আসে, পরে উত্তর মিলাবেন। উত্তর তো মিলানো এখানে নাই, উত্তর দেওয়া, আমরা আগামী দিন ক্লাসে সেক্ষেত্রে সলিউশন দিব। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের মতো বিষয়। ঠান্ডা, এটা খুব ঠান্ডা খেলা, কিন্তু আপনারা ঠান্ডা মাথাতেই করবেন, বেশি সময় লাগবে না। হোমওয়ার্ক গুলো করতে হয়তোবা 15 মিনিটের মতো সময় লাগবে। আজকের হোমওয়ার্ক খুব ছোট, কিন্তু আপনাদের ওই যে রিভিশনটা একটু দিয়ে নিলে তারপর আপনি দেখবেন যে এক্সামটা যখন বাসায় দেবেন খুব ইজি। ঠিক আছে? বুঝতে পারছি? আজকের মতো তাহলে এতটুকুই, আমরা তাহলে শেষ করে ফেলি। হ্যাঁ, কোশ্চেন থাকলে আমরা গ্রুপে করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো টাটা। 11:30। আল্লাহ হাফেজ।